অনুশ্রী মণ্ডল, হ্যাঁ স্যার আছে। অতনু রয়, অভিজিৎ চক্রবর্তী, বাপ্পা কুণ্ডু, কাকন দাস, কারিমা জাহান, মমতা মণ্ডল, হ্যাঁ স্যার আছে। মায়া মোদক, মৌলি সাহা, পার্সিনা ইয়াসমিন, পায়েল প্রথমা, রোজালি, বর্ষা রানীর কবিতা ঘর, মিউট করো। টুম্পা মণ্ডল, হ্যাঁ জানি, মিউট করো। সুবর্ণা বার, শিখা দাস, সাউথ কদমতলা, এটা কি জানি, সাউথ কদমতলা, নামটা চেঞ্জ করে দিও। হ্যাঁ স্যার আছে। আচ্ছা ঠিক আছে, কি নাম বলো? সংযুক্তা পোদ্দার, সঞ্চিতা দাস। হ্যাঁ ঠিক স্যার আছে। আছে। আচ্ছা, এখান থেকে কে কে সিটেড দিচ্ছ একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার আছে স্যার। আগামীকাল এক্সাম। স্যার আমি দিচ্ছি। বেশ, ঠিক আছে। কালকে পরীক্ষা 16 তারিখে। হ্যাঁ স্যার আমার আগামীকাল। হ্যাঁ, যারা সিটেড দিচ্ছ তাদের জন্য সবার প্রথমে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো যে তোমাদের আজকে তোমরা পরপর 2টো ক্লাস করবে যারা সিটেড দিচ্ছ, আর যারা দিচ্ছ না তারাও করতে পারো। আমি লিংক দিয়ে দেবো, তোমাদের গ্রুপেই দেবো। এর পরের যে ক্লাসটা আছে 8টা থেকে, ওটাও পেডাগজি ক্লাস। তো তোমাদের পেডাগজির কয়েকটা টপিক বাকি আছে। তো তোমরা এখন সিটেট পরীক্ষায় 25 নম্বরের উত্তর এমনিতেই করে আসতে পারবে, 30 নম্বরই করতে পারবে, কিন্তু 25 নম্বর কমনই পাবে, মানে তোমাদের পড়ানো হয়ে গেছে। আমি তোমাদের একটা ফর্মুলা বলে দিই সবার প্রথমে, তারপরে বাদ বাকি কথা বলছি। সিটেট পরীক্ষা তো পুরোপুরি সিলেবাস ভিত্তিক হয় পরীক্ষাটা, এনসিটির যে সিলেবাস। তো এই সিলেবাস ভিত্তিক হওয়ার ফলে এক্ষেত্রে তোমাদের সবার প্রথমে 15 নম্বর কম্প্রিহেনশন থাকছে, মানে প্রোজ এবং পোয়েট্রি। তাহলে এই 15 নম্বর তুমি উত্তর করতে পারছো, কারণ প্রোজ এবং পোয়েট্রি আমরা অনেকবার ধরে প্র্যাকটিস করিয়েছি। শুধু একটু মাথা ঠান্ডা রেখে প্রোজ এবং পোয়েট্রিটা করতে হবে। আর কি মাথা রাখতে হবে, যে আমার এই 15 নম্বর মধ্যে অ্যাটলিস্ট 12 নম্বর কিন্তু পেতে হবে, মানে সিটের যদি ক্র্যাক করতে চাই। আমি একটুখানি টেকনিক্যালি এগোচ্ছি যাতে সিটেটা যেভাবে ক্র্যাক করা যায় সেই কথাটাই বলছি। তাহলে 12 পেতে হবে। এবার বাদ বাকি আমাদের এখানে কয়েকটা টপিক হয়ে গেছে পড়ানো, মানে পেডাগজির। প্রত্যেকটা থেকেই তুমি 2-3টে করে কোশ্চেন পাবে, এবং বিশেষ করে আজকের যে টপিকটা, এখান থেকে তো শিওর 3টে কোশ্চেন পাবে। 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকেই পাবে। আজকে যে টপিকটা অর্ধেকটা আগে পড়েছিলাম, অর্ধেকটা আজকে শেষ করে দেবো। এখান থেকে 2 থেকে 3 পাবে। এই টপিকটা খুব ভালো করে একটু পড়ে নিও। আর বাদ বাকি যে টপিক আছে সেখান থেকেও 1-2 করে পাবে। এবং এর পরের ক্লাসটাও একটা পেডাগজিরই ক্লাস, ওই ক্লাসটাও একটু তোমরা, আমি লিংক দিয়ে দেবো। যারা সিটেড দিচ্ছ তারা অবশ্যই করবে, আর যারা দিচ্ছ না তারাও অবশ্যই করতে পারো। টানা 3 ঘন্টা ক্লাস করে একটু প্রবলেমেটিক, তাই বললাম। আমি লিংক তোমাদের গ্রুপেই দেব। তাহলে সবার প্রথমে কম্প্রিহেনশন, এবং তারপরে পেডাগজিক্যাল কোশ্চেন, আর গ্রামারের যে কোশ্চেন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন ইত্যাদি, এই জাতীয় কোশ্চেন থাকে না বললেই চলে। কোথায়? সিটেটে যে প্রশ্নগুলো থাকবে গ্রামার থেকে, কয়েকটা সিনোনিম 1-2টো থাকতে পারে, অ্যান্টোনিম 1-2টো থাকতে পারে, কিন্তু ভয়েস এন্ড ন্যারেশন এই জাতীয় প্রশ্ন থাকবে না। সবই থাকবে হচ্ছে গিয়ে পেডাগজিক্যাল ইস্যুর উপরে কোশ্চেন। ঠিক আছে? ইংলিশে মোটামুটি তোমরা 20 থেকে 22 যদি কেউ পেতে পারো, 16-র উপরেই যদি পেতে পারো, এটাই অনেক বেশি নম্বর। ঠিক আছে? আর বাদ বাকি যে সাবজেক্টগুলো সেটা নিয়ে বললাম না, সেটা প্রশ্ন যদি ভালো বুঝতে পারো তবেই উত্তর করতে পারবে। সব থেকে কঠিন কিন্তু সিডিপি, সেখানে প্রশ্ন বোঝা খুব কঠিন, যেহেতু তোমরা বাংলা ভার্সনে পড়াশোনা করেছো তাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনি কোশ্চেন? আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? একটু রেসপন্স করো তো। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই তাই তো? ওকে,
স্যার আমাদের যে একটা ক্লাস হয়নি তো ওটা ক্লাস কি করাবো আমাদের হবে? করাবো ওটা ওকে কালকে স্যার। নয়, ওই ওকে স্যার। ক্লাসটা এক্সট্রা হুম। তোমাদের একটি ক্লাস আমি করাবো এবং পরের সপ্তাহে পরীক্ষাও নেব, সেটা আমি বলে দিচ্ছি সবার আগে। সিটের যেহেতু কালকে, তাই ওই বিষয়টাকে মেকআপ দেওয়ার জন্য বলে দিলাম যে আর একটা ক্লাস তোমরা এর পরে করবে, মানে আজকেই 8টা থেকে আরেকটা যে ব্যাচ আছে সেই ব্যাচে পেডাগজি ক্লাস হবে, সেই ক্লাসেও তোমরা জয়েন করে যাবে যারা সিটের দিচ্ছ তারা। আর যেটা অফ গেছে সেটা আমি এক্সট্রা ডেট দিয়ে তোমাদের পড়াবো, সেটা তো অফ গেছে, সেটা তো আমি পড়াবোই। আর কোনো প্রশ্ন নেই? আচ্ছা, যখন অফ যাবার প্রশ্ন উঠলো তাহলে বলে দিই, যদি শনিবার দিন সন্ধে 6:30 থেকে তোমাদের পড়ানো হয়, মানে এক্সট্রা ক্লাস যেটা আমি অফ করেছি সেই ক্লাসটা অনলি ফর স্যাটারডে একদিনের জন্য, কারো কি কোনো জায়গায় পড়া আছে? স্যার 8টা থেকে আমাদের ক্লাস আমি হয় ম্যাথের। 6:30 থেকে, আমি জানি 8টা থেকে ক্লাস হয়, 6:30 থেকে 8টা বাজতে 5 মিনিট আগে ছেড়ে দেবো তোমাকে, হুম, ঠিক আছে তাহলে স্যার কোনো অসুবিধা নেই। অসুবিধা কারো নেই। যার অসুবিধা আছে একমাত্র সে বলো, কোনো অসুবিধা নেই। না। অসুবিধা যার আছে সে বলবে, বাদ বাকিদের বলার দরকার নেই। স্যার ইএনভিএস এর ক্লাস হয়। শনিবার দিন তো নয়, সেটা তো হয় সোমবার। না না শনিবার 6:30 থেকে পরপর দুটো ক্লাস থাকে। এনবিএস এর আগে হয়, তারপরে হয় ম্যাথ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইএনবিএস এর ক্লাস কে করো? মৌলি সাহা করো শুধু, আর কেউ? হ্যাঁ স্যার। আর কেউ নেই? ঠিক আছে, তোমাদের এক্সট্রা ক্লাস আমি নেক্সট উইকে দেবো, মানে পরের বুধবার ক্লাস করবো, তারপর আরেকবার আলোচনা করে তারপর একটা ডেট এক্সট্রা টাইম দিয়ে দেবো। ওকে, আপাতত আজকে এক্সট্রা যে ক্লাসটা দিলাম ওই ব্যাচের সঙ্গে সেটা করো। ওকে, চলো আমরা পরের মধ্যে সরাসরি চলে আসি। সিটেট পরীক্ষার ক্ষেত্রে কালকে সঠিক সময়ে পরীক্ষা সেন্টারে চলে যাবে এবং দুটো পরীক্ষা যারা দিচ্ছ দুটোই মাথা ঠান্ডা করে দেবে। পরীক্ষাটা অনেকটা লেন্দি, কোশ্চেন অনেক কঠিন, তো প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, প্রশ্নগুলো ভালো করে পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। সবার প্রথমে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে সকলেরই, বাংলা প্রশ্ন, বাংলা থেকেই শুরু করবে কারণ একটু ইজি থেকেই শুরু করাটা উচিত। এবং বাংলার ক্ষেত্রে বাংলা কোশ্চেনটাও সোজা হয় না, কঠিনই হয়, কিন্তু যেহেতু মাতৃভাষা তাই একটু সোজা তোমাদের পক্ষে হবে, কিন্তু ওখানেও খুঁটিয়ে প্রশ্ন হয়, সেটা একটু ভালো করে পড়ে করবে। একটা সঠিক ফর্মুলা নিয়ে এগোবে, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে মিনিমাম 25 নম্বর তুলতে হবে, ইংলিশের ক্ষেত্রে মিনিমাম ধরো 20 নম্বর তুলতে হবে, তাহলে 20 আর 25 কত হলো? 45 নম্বর হয়ে গেল। সিডিপির ক্ষেত্রে অন্তত পক্ষে 15 নম্বর তোলো, তাহলে 45, 50, 60 নম্বর হয়ে গেল। এরপরে তোমার হাতে বাকি রয়েছে ম্যাথমেটিক্স এবং ইভিএস, এক্ষেত্রে কত হলো? 60 নম্বর হয়ে গেছে। ম্যাথামেটিক্স এবং ইভিএস এর নম্বর ওঠে অনেক, যদি 25ও পাও বা 20ও পাও, আর ম্যাথামেটিক্সেও যদি 20ও পাও, তার সত্ত্বেও দেখো 100 হয়ে গেছে, 60 এবং 40 100 হয়ে গেছে, তোমাকে পেতে হবে মাত্র 90, আর যারা রিজার্ভ ক্যাটাগরি পেতে হবে 85। তো সেই হিসাবে তুমি একটুখানি মেজারমেন্ট করে বুঝে বুঝে যে কোথা থেকে আমার কত পেতে হবে এবং কত পেলে আমি সিটেট ক্র্যাক করে যাব, সেই বুঝে একটু পরীক্ষাটা দিও, তাহলে পাস করাটা খুব একটা কঠিন হবে না। আর লাস্ট কথাটা বলবো, টাইম ম্যানেজমেন্টটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, এক্ষেত্রে পরীক্ষা অনেক লেন্দি, একটা প্রশ্ন করতে গিয়ে অন্যটা ছেড়ে এসো না, সবকটা উত্তর করে এসো, যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই, তাই সবকটা উত্তর করাটা খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার ক্ষেত্রে। ওকে, চলো আমাদের ক্ষেত্রে স্যার বলছি বলো। সিটেটে নেগেটিভ মার্কিং নেই তো? না, নেগেটিভ মার্ক? নেগেটিভ নেই, কোনো নেগেটিভ নেই, সব প্রশ্নের উত্তর করে দিয়ে আসবে, লাস্টের দিকে সময় না পেলেও সব অ্যান্সার করে দিয়ে আসবে। যদি কখনো দেখা যায় যে তুমি প্রশ্নই পড়তেই পারোনি, এরকম সিচুয়েশন আসবে তোমাদের, অনেকেরই আসবে, আমি বলে দিচ্ছি, কারণ এটা যেহেতু ইংলিশ ভার্সন, প্রশ্ন পড়ে বুঝতে অনেকটা সময় এখানে নষ্ট হয়, এটা আমি জানি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একদম সময়ই নেই, 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন তোমার এখনো বাকি আছে, তুমি এটাকে ছেড়ে আসবে না, সবকটার উত্তর সি বা বি করে দিয়ে আসবে। ঠিক আছে, অন্তত 4-5টার মধ্যে 5টায় যদি সি করে দিয়ে আসো 2 অন্তত পাবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে সি এবং বি উত্তর হয়, তো সেই জন্য এটা একটা টোটকা দিয়ে দিলাম, এটা কোনো টিচার হিসেবে কথা নয়, এমনিই বললাম। কিন্তু স্যার আমার সি আর বি এত তাই কথা তো? বলার মানে হচ্ছে এটাই যে উত্তরটা করে দিয়ে আসবে, ছেড়ে এসো না। হ্যাঁ ওকে, চলো পরের মধ্যে আসি। আগের দিন যে নোটটা পড়েছিলাম তার পরের পার্টগুলো পড়বো, তো পরের পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন খুললেই কালকে গিয়ে দেখতে পাবে এখান থেকে প্রশ্ন পাচ্ছই,
এখানে 7টা টপিক আছে, মানে 7টা টার্ম আছে বেসিক্যালি। এই 7টা টার্মের মধ্যে অন্তত 2 নম্বর তুমি কালকে পাবে এখান থেকে। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে বুঝে নাও। প্রশ্ন সরাসরি নাও আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আসবেই প্রশ্ন এখান থেকে, এটুকু কনফার্ম, প্রতি বছর আসে। দেখো এখানে সবার প্রথমে স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি ভাষা। এবার এই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার মানে যখন ভাষা তৈরি হয়, যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এর স্ট্রাকচারটা কিরকম, এটার গঠন রীতি কিরকম ভাবে তৈরি হয়। এবার এই গঠন রীতির ক্ষেত্রে কতগুলো টার্মিনোলজি রয়েছে। সবার প্রথমে দেখো এখান থেকে শর্ট কোশ্চেন আসে, মানে এমসিকিউ কি টাইপের প্রশ্ন আসে তাও বলে দেবো। তাহলে স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ বোথ দ্য ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য রুল দ্যাট গিভেন হাউ দে ক্যান বি কম্বাইন্ড। আমরা স্ট্রাকচারকে দুরকম ভাগে ভাগ করতে পারি কোনো একটি ল্যাঙ্গুয়েজের। একটা হচ্ছে কি ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, কি করে ল্যাঙ্গুয়েজের একক, মানে ছোট ছোট শব্দ বা লেটার বা তার আগে হচ্ছে গিয়ে ধ্বনি মানে ফোনোলজি, এইগুলো যুক্ত হয়ে কি করে একটি শব্দ তৈরি হয়। এইভাবে আমরা এই দিক থেকে একরকম ভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ভাগ করতে পারি। আর একটা হচ্ছে গিয়ে নিয়ম অনুসারে, মানে রুল, গ্রামাটিক্যাল রুলস অনুসারে আমরা এই ল্যাঙ্গুয়েজকে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে দুই তরফ থেকে আমরা ভাগ করতে পারি, গঠন অনুসারে একটা বললাম, আর একটা ইউনিট অনুসারে। এইবার আমাদের এই নিচে 7টা যে টার্ম দেওয়া আছে, প্রত্যেকটাই ল্যাঙ্গুয়েজের ইউনিট, মানে ইউনিট আকারে কিভাবে আমরা ভাগ করেছি সেগুলো দেখছি, এবং প্রত্যেকটা ইউনিট সম্পর্কে তোমাকে জানতে হবে যেগুলো কি বিষয়। ওকে, সবার প্রথমে রয়েছে ফোনোলজি। ঠিক আছে, ফোনোলজি বাংলায় বলা হচ্ছে ধ্বনিতত্ত্ব। এটা কি জিনিস? ফোনোলজি ইজ দ্য স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মন দিয়ে শোনো। প্রশ্ন আসে হোয়াট ইজ ফোনোলজি, অনেকগুলো অপশন থাকে, অথবা প্রশ্ন আসে ফোনোলজি ইজ রিলেটেড টু, নিচে অপশন থাকে অনেকগুলো, একটা অপশনে থাকবে সাউন্ড। ঠিক আছে, তো সাউন্ড হচ্ছে কি ফোনোলজির রিলেটেড টু, ফোনোলজি মানেই হচ্ছে সাউন্ড। তাহলে ফোনোলজি সবার প্রথমে আছে, কি আছে দেখো, ফোনোলজি ইজ দ্য স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ। ফোনোলজি কাকে বলি আমরা? সাউন্ড প্যাটার্ন, শব্দের যে ধরন বিভিন্ন রকম, একে আমরা বলি ফোনোলজি। যেমন এই যে যেমন কথাটা আমরা বললাম, দেখো যে যে যেমন বলছি, এই যেমনের মধ্যে অনেকগুলো সাউন্ড কিন্তু রয়েছে। নয়ের সাউন্ড একরকম, জয়ের সাউন্ড একরকম, বাংলায় বুঝিয়ে দিচ্ছে তোমাদের। তাহলে এই যে সাউন্ড প্যাটার্ন, এই যে কথা বলছি আমি তোমাদের সাথে, আমি কমিউনিকেট করছি, আমরা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছি যেটা হচ্ছে বাংলা ভাষা, কিন্তু বেসিক্যালি এটা ল্যাঙ্গুয়েজ নয়, তার আগে এটা কি, এটা কতগুলো সাউন্ড, এটা আমরা এটাকে ল্যাঙ্গুয়েজের ফর্ম দিয়েছি, রিটেন ফর্ম দিয়েছি ল্যাঙ্গুয়েজ, বা এটাকে আমরা বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি, কিন্তু এটা বেসিক্যালি কি, এটা কিন্তু সাউন্ড। সাউন্ড ছাড়া কিচ্ছু না। আমি কতগুলো সাউন্ড বের করছি আমার মুখ থেকে, তোমরা কতগুলো সাউন্ড সেটা শুনতে পাচ্ছ, কিন্তু এটা কোডিং ডিকোডিং হচ্ছে। এই সাউন্ড বাংলাটা তুমি বোঝো, তাই তুমি, আমি যেটা সাউন্ড মুখ থেকে বের করছি বা বলছি, সেই সাউন্ডটা তুমি মিনিং আকারে নিজে ডিকোড করে নিতে পারছো, যেহেতু তুমি বাংলা ভাষা জানো। তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি কি, ইটস এ কম্বিনেশন অফ সাউন্ড। তাহলে সেটা কি, কিসের উপর নির্ভরশীল? ফোনোলজির উপর। অর্থাৎ ফোনোলজি হচ্ছে গিয়ে সাউন্ডের, ফোনোলজি হচ্ছে গিয়ে কোনো একটি ল্যাঙ্গুয়েজের সাউন্ড ভার্সন। নেক্সট আমরা চলে আসবো মরফোলজি। তাহলে এখান থেকে কি বললাম, প্রশ্ন আসে ফোনোলজি কি, কি বললাম, ফোনোলজি হচ্ছে গিয়ে সাউন্ড এর সঙ্গে রিলেটেড, বা সাউন্ড, কোনো ভাষার সাউন্ডকে আমরা ফোনোলজি বলছি। এরপর আসছি আমরা মরফোলজি। বলো স্যার, বলো। বলছি ফোনোলজি বলতে গিয়ে কি সিটেটের জন্য ওগুলো প্রয়োজন হয়? সিলেবেল ডিভিশন, নাম্বার অফ সিলেবেল, এগুলো কি খুঁটিয়ে পড়ার দরকার আছে? না, এগুলো খুব একটা আসে না, কিন্তু ফোনোলজিটা আসে, প্রতি বছরই প্রায় আসে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। সিলেবেল বিষয়টা অন্য জিনিস, ওটা গ্রামাটিক্যাল বিষয়। ঠিক আছে, কিন্তু এই সাউন্ড বিষয়টা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের বিষয়, মানে পেডাগজি থেকে এই প্রশ্ন আসবে। আর যদি সিলেবেল ওগুলো আসতে, যদি আসে কখনো, যত আসলো, সেটা গ্রামাটিক্যাল পার্ট হিসেবে আসবে, মনোসিলেবেল, ট্রাইসিলেবেল এই আকারে, কিন্তু সেটা আমাদের এই পেডাগজির মধ্যে আসবে না। ওকে, নেক্সট পার্টে আমরা চলে যাই। দেখো আছে মরফোলজি। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ভেরিয়াস সাউন্ডস কম্বিনেশনস দ্যাট সিম টু হ্যাভ মিনিং। উপরে রয়েছে ফোনোলজি, নিচে আছে মরফোলজি। ফোনোলজি আর মরফোলজি দুটোই সাউন্ডকেই ডিনোট করে, কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোনোলজি অ্যান্ড মরফোলজি? ফোনোলজি মিনস এনি সাউন্ড, যে কোনো সাউন্ডকেই আমরা ফোনোলজির অন্তর্গত ধরছি। এখন আমি যে কথা বলছি, কথাগুলো মিনিংফুল তুমি বুঝতে পারছো, কারণ তুমি বাংলা ভাষাটা জানো,
কিন্তু আমি কথা বলার মাঝখানে অনেকগুলো কথা বলি যার কোনো মিনিং নেই, কিন্তু তাও সেটা ফোনোলজির মধ্যেই পড়ে। যেমন আমি বললাম যে তুমি আমাকে একটা প্রশ্ন করলে যে স্যার ফোনোলজি কাকে বলে, আমি বললাম ফোনোলজি, ফোনোলজি, এই যে ইয়ে কথাটা বললাম এটা কোনো মিনিং নেই, এই যে কথাগুলো যে বলছি তার মধ্যে ইয়ে কথার কোনো মিনিং নেই, কিন্তু এটা ফোনোলজির পার্ট, কিন্তু এটা মরফোলজির পার্ট নয়। কারণ মরফোলজি হতে গেলে মিনিংফুল সাউন্ড হতে হবে। তাহলে কি শিখলে এখান থেকে? একটাই কথা শিখলে, সেটা হচ্ছে ফোনোলজি মিনস এনি সাউন্ড প্যাটার্ন রিলেটেড টু এনি সাউন্ড প্যাটার্ন, আর মরফোলজি মানে মিনিংফুল সাউন্ড কম্বিনেশন। অর্থাৎ যে আমি যে কথা বলছি এখন এটা মিনিংফুল সাউন্ড কম্বিনেশন, অনেকগুলো সাউন্ড বের করছি এবং সেটা মিনিংফুল সাউন্ডের কম্বিনেশন, যেটা তুমি বুঝতে পারছো, তার ফলে এটাকে আমরা বলছি মরফোলজি। বোঝা গেল কথাটা? ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু বুঝে নিতে হবে, এগুলো কিন্তু প্রশ্ন খুঁটিয়ে আসবে, না বুঝতে পারলে উত্তর দিতে পারবে না। এখান থেকে প্রশ্ন আসে মরফোলজি কি, নিচে অনেকগুলো অপশন থাকবে সাউন্ড ইত্যাদি, যেখানে লেখা থাকবে মিনিংফুল সাউন্ড প্যাটার্ন সেটাই একমাত্র মরফোলজির উত্তর। অর্থাৎ এই মরফোলজিতেও ভেরিয়াস টাইপস অফ সাউন্ড থাকবে, কিন্তু থাকা সত্ত্বেও তার মধ্যে একটা মিনিং থাকবে, মিনিং ছাড়া কিন্তু মরফোলজি হবে না। ওকে, নেক্সট আমরা চলে যাব ফোনেম এবং তারপরে চলে যাব মরফেম। ফোনেম এবং মরফেম, একটু আগে আমরা যে মরফোলজি কথাটা পড়েছি বা ফোনোলজি কথাটা পড়েছি, এরই অংশ, বেসিক্যালি এরই অংশ হচ্ছে গিয়ে এই ফোনেম এবং মরফেম। দেখো কি আছে, খুব ভালো করে বুঝে নিও। ফোনেম বলছে এ ফোনেম ইজ দ্য স্মলেস্ট স্পিচ ইউনিট। ফোনেম ডু নট হ্যাভ মিনিং ইন দেমসেলভস। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড ব্যাট কনসিস্ট অফ 3 ফোনেমস। একটু আগে আমরা ফোনোলজি পড়েছি, ফোনোলজি বলেছি কি সাউন্ড রিলেটেড বা সাউন্ড কি আমরা ফোনোলজি বলি। এইবার ফোনেমস কি, ফোনোলজির সব থেকে স্মলেস্ট পার্ট, সব থেকে ক্ষুদ্রতম অংশকে বলা হয় ফোনেম। ফোনেম এবং মরফেম মানেই ক্ষুদ্রতম পার্ট, ঠিক আছে? তাহলে ফোনেম মানে সাউন্ডের সব থেকে ক্ষুদ্রতম পার্ট, তার নিজস্ব মানে নেই। যেমন বললাম ব্যাট, বা ধরো বললাম ক্যাট, সিএটি ক্যাট, তাহলে এই ক্যাটকে যদি ভাঙি আমি তাহলে কি পাবো, ক্যাট, মানে বাংলা যদি বলি, আর ইংলিশে যদি বলি সি এ এবং টি, তিনটে সাউন্ড পাচ্ছি আলাদা আলাদা, সি এর একটা সাউন্ড, এ এর একটা সাউন্ড, টি এর একটা সাউন্ড পাচ্ছি। তো এই যে সি এর একটা আলাদা সাউন্ড পাচ্ছি, এই সি এর সাউন্ডটাকে আমরা বলছি ফোনেমস। কেন বলছি, কারণ এটা একটা টোটাল সাউন্ডের পার্ট এবং এটা মিনিংলেস, কারণ সি ক্যাট, ক্যাটের মানে আছে, ক্যাট কিন্তু মরফেম হয়ে যাবে, কারণ ক্যাট কথাটা মিনিং আছে, তিনটে সাউন্ড সি এ এবং টি মিলিয়ে একটা সাউন্ড তৈরি হলো, সেটা হচ্ছে ক্যাট, সেটা মিনিংফুল, তাই সেটা মরফেম। কিন্তু যখন এই সি শুধু উচ্চারণ করছি তার কোনো নিজস্ব মানে নেই, তাই এটা একটা ফোনেমস, অর্থাৎ একটা সাউন্ডের ক্ষুদ্রতম অংশ। এবার আসি, আমার এক্সাম্পল দেওয়া আছে, নোটগুলো এত সুন্দরভাবে বানানো তুমি বুঝতে পারবে। এবার আসি মরফেমে। দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিটস অফ ল্যাঙ্গুয়েজ আর কল্ড মরফেম। এটাও তাই, স্মলেস্ট ইউনিটস অফ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের সব থেকে স্মলেস্ট পার্টকে আমরা বলছি কি মরফেম। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড পিকচার হ্যাজ 2 মরফেমস, পিকচার এস। দেখো এই মরফেমের ক্ষেত্রে আমি কি বললাম, মিনিংফুল সাউন্ডকে আমরা মরফেম বলি। ধরো এবার মরফেম মানে কি, মরফেমস বলছি, মরফোলজির মানে মরফোলজির ক্ষুদ্রতম পার্ট হচ্ছে মরফেমস, মানে সাউন্ডের ক্ষুদ্রতম পার্ট, কিন্তু মিনিংফুল হতে হবে। কিরকম, আমি বলছি পিকচার মানে ছবি, এক বচন মানে আছে। আমি বলছি পিকচার্স, বলছি প্লুরাল নাম্বার, নিশ্চয়ই মানে আছে। তাহলে দেখো মরফেম মানে এটাও সাউন্ড, পিকচার আর পিকচার্স দুটোই সাউন্ড এবং দুটোই মিনিংফুল, কিন্তু তফাৎ কি, এই পিকচার্স কথাটার থেকে যদি শুধু পিকচারটুকু নিয়ে নিই তাহলে এটা একটা মরফেমস, মানে একটা মিনিংফুল সাউন্ডের ক্ষুদ্রতম অংশ। আশা করি বোঝাতে পারলাম। এই অবধি কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বলছি স্যার মরফেমটা একবার বলুন। আরেকজন বলো, কি প্রশ্ন করলে? স্যার মরফেমটা একবার হ্যাঁ বলবো বলুন। বলবো। আর স্যার বলছি এসটা কি মরফেম হতে পারে?
যেমন পিকচার্স শুধু এসটা এস হবে না, শুধু শুধু এস হবে না, ও শুধু আচ্ছা এসটা হচ্ছে ফোনেমের অংশ হয়ে যাবে। মিনিংফুল ছাড়া মরফেম তৈরি হয় না, এইটুকু শুধু মনে রাখো। একটা সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে যে ফোনোলজি আর মরফোলজি দুটোই সাউন্ডের সঙ্গে যুক্ত, কিন্তু ফোনোলজির ক্ষেত্রে মিনিং ছাড়া সাউন্ডকেও আমরা ফোনোলজির অন্তর্গত ধরবো, কিন্তু মরফোলজি হতে গেলে মিনিংফুল সাউন্ড হতে হবে। এইটুখানি হচ্ছে ফোনোলজি আর মরফোলজির মধ্যে তফাৎ। আর কি, ফোনেমস হচ্ছে ফোনোলজির ক্ষুদ্রতম অংশ, আর মরফেমস মরফোলজির ক্ষুদ্রতম অংশ। আমি সংক্ষেপে বলে দিলাম এতক্ষণ ধরে যা পড়ালাম। এবার একজন বলছে মরফোলজি বা মরফেমটাকে একটু বলতে। মরফোলজি মানেই তো বললাম মিনিংফুল সাউন্ড, যেমন বললাম ক্যাট, সিএটি, এটা একটা মিনিংফুল শব্দ, মানে সিএটি তিনটে যুক্ত হয়ে মিনিংফুল তৈরি হলো, একে আমরা বলছি মরফোলজি। আর মরফেমস কি বলছি, ধরো বললাম ক্যাট আর ক্যাটস, দুটো শব্দ বললাম, তাহলে এক্ষেত্রে এই যে ক্যাট শব্দটা, এটা হচ্ছে ক্যাটস এর ক্ষুদ্রতম অংশ, মানে প্লুরাল নাম্বার থেকে সিঙ্গুলার নাম্বার আনলাম এবং এটা মানে যুক্ত, তার জন্য একে আমরা বলছি মরফেমস। ঠিক আছে, নেক্সট পার্টে চলে যাই। সিনট্যাক্স। Syntax is a part of grammar and given the arrangements of words to form acceptable phrases and sentences. প্রত্যেকটা গ্রামার বই কেন, যে কোনো বই, গ্রামার বইতে তো থাকেই সিনট্যাক্স কথাটা থাকে। একে বাংলায় কি বলে বলো তো, বাংলা গ্রামারও তো আছে। এখানে আমরা যা 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 এতক্ষণ ধরে পড়লাম না, প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলা গ্রামারেও আছে। ওকে, আমরা শুধু ইংলিশ ভার্সনটা পড়ছি এবং খুব বোঝার বিষয়। বাংলাতেও এই ধ্বনিতত্ত্ব, বর্ণতত্ত্ব সব আছে। তো সিনট্যাক্সের বেঙ্গলি কি বলো তো? আমার গ্রামাটিক্যালি যদি ঠিক থাকে মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি বলে সেটাকে? এক কথা একটা চ্যাপ্টার আছে। শব্দভাণ্ডার। শব্দ ভান্ডার তো ভোকাবুলারি। স্যার বাক্যাংশ। বাক্যাংশ তো বাক্যের অংশ, ক্লজ। বিন্যাস, বাক্য বিন্যাস যদি ঠিক থাকে বাক্য মানে বিন্যাস, বাহ, ও এতক্ষণও ঠিক বলেছে। বাক্য বিন্যাস ঠিক না, বর্ণ বিন্যাস। ঠিক আছে, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের, বলো মমতা। শব্দবিন্যাস বা পদ বিন্যাস। হ্যাঁ, একদমই তাই। তাহলে কোনো একটি সেন্টেন্সের, ও কারেক্ট বলেছে, শব্দ বিন্যাস। কোনো একটা সেন্টেন্সের মধ্যে ধরো বললাম আমি ভাত খাই, এবার এখানে কি কি শব্দ আছে? আমি আছি, ভাত আছে, খাই আছি। তো আমি এটাকে করলাম খাই আমি ভাত, এরকম করে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে এটা গ্রামাটিক্যাল রুলস ফলো করছে না। কারণ কি, গ্রামাটিক্যাল রুল কি বলছে? সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এই যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসবে, এই যে বিন্যাস, যে নিয়ম অনুসারে যে এই রীতি তৈরি হয়েছে, তাকেই আমরা বলছি সিনট্যাক্স। কারণ সিনট্যাক্স ছাড়া কিন্তু সেন্টেন্স মিনিংলেস হয়ে যাবে। যেমন ওই যে আমি বাংলায় এক্সাম্পল দিচ্ছি তোমাদের, বাংলায় বুঝিয়ে দিচ্ছি বাচ্চাদের মতো করে, যে আমি ভাত খাই, এক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে বসেছে, এটা তো একটা নিয়ম অনুসারে বসেছে। তুমি যদি এই রুলটাকে ফলো না করো, যে যে যা ইচ্ছা শব্দ বসাও, তাহলে কি সেটা সেন্টেন্স তৈরি হবে? হবে না। তাহলে এই সেন্টেন্স তৈরি হওয়ার যে রীতি, শব্দ বিন্যাস, শব্দ বসানোর যে রীতি, একেই আমরা বলছি সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্স ইজ এ পার্ট অফ গ্রামার অ্যান্ড গভর্ন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। কোন শব্দ, মানে কোন কোন শব্দ কোন শব্দের পরে বসবে, মানে কোন পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচের পরে বসবে, এইটাকে ঠিক করে দেয় কোন একটি সেন্টেন্সের ক্ষেত্রে অথবা কোনো ফ্রেজের ক্ষেত্রে। ফ্রেজের ক্ষেত্রেও ঠিক করে দেবে, সেন্টেন্সের ক্ষেত্রেও ঠিক করে দেবে সিনট্যাক্স। তার মানে সিনট্যাক্স হচ্ছে কি বেসিক্যালি বর্ণবিন্যাস, বর্ণকে সাজিয়ে ফেলার বা বর্ণকে ঠিক ঠিক রীতি অনুসারে বসানোর যে কৌশল, তাকেই বলছি সিনট্যাক্স। প্রশ্ন আসে যে হোয়াট ইজ সিনট্যাক্স? উত্তর কি হবে? সিনট্যাক্স ইজ এ পার্ট অফ ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট। ওখানে তো অত কিছু লেখা থাকবে না, শুধু ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট এই কথাটা কিন্তু থাকবে। এটা মানেই সিনট্যাক্স, এটা কিন্তু মনে রেখো, মানে বর্ণের ঠিক ঠিক অ্যারেঞ্জ, এটাই হচ্ছে সিনট্যাক্সের মধ্যে পড়ে। নেক্সট, সিমান্টিক্স। সিমান্টিক্স ইজ আ স্টাডি অফ মিনিং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। একটু আগে তো সিনট্যাক্স পড়েছো,
তো এটার ক্ষেত্রে কি হলো বললাম, বাংলাতেই বলি। ধরো বললাম আই ইট রাইস বা আমি ভাত খাই। তো এক্ষেত্রে যদি আমি ভাত খাই, এটার তো রীতি অনুসারে সাজানো আছে বলেই মিনিংফুল হচ্ছে। যদি ওই ইট আই রাইস এরকম থাকতো তাহলে এটা মানে হতো না। তাহলে এই যে মানে যুক্ত বাক্য তৈরি করা, একেই আমরা বলছি সিমান্টিক্স। ঠিক আছে, বা সিমাউটিক্স এখানে আছে, MAN-ও থাকতে পারে অনেক ক্ষেত্রে কথাটা। তাহলে এই সিমান্টিক্সটা কি বেসিক্যালি কি বললাম, বাক্য বিন্যাস। আগেরটা ছিল হচ্ছে গিয়ে শব্দগুলো কিভাবে বসবে, তারপরে বসে কিভাবে সঠিক বাক্য তৈরি করবে, তাকে আমরা বলছি সিমান্টিক্স। মানে শব্দ যা ইচ্ছা তাইভাবে বসলেই বাক্য তো তৈরি হয় না। যখন শব্দ সঠিকভাবে বসে বাক্য তৈরি হবে তখনই আমরা তাকে বলছি সিমান্টিক্স। ওকে, তাহলে সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। ওকে, নেক্সট, প্র্যাগম্যাটিস। Human beings use language for different purpose, such as to request, command, question, etc. মানুষরা বিভিন্ন কার্যসিদ্ধির জন্য বা বিভিন্ন ভাব বোঝানোর জন্য সেন্টেন্স ব্যবহার করে। কখনো প্রশ্ন করে, কখনো জানতে চায়, কখনো কমান্ড করে, এক্সেট্রা। প্র্যাগম্যাটিস রিফ্লেক্টস টু দ্য প্রিন্সিপালস ডিটারমিনিং হাউ ল্যাঙ্গুয়েজ শুড বি মডিফাইড টু ফিট দ্য কনটেক্সট। এই প্র্যাগম্যাটিস বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যারা অভিনয় শেখে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কীরকম বিষয়, যে কোনো একটি সেন্টেন্স আমরা কি হয় এক একটা সময় এক এক রকমভাবে ব্যবহার করতে পারি সিচুয়েশন অনুসারে। যেমন ধরো ওখানে কাউকে বললাম তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই যে কথা দুটো বললাম, দুটো টোন আলাদা। আরেকবার বললাম বেরিয়ে যাও, তার প্রত্যেকটা শব্দের ধরন মানে প্রত্যেকটা সেন্টেন্সের মানে কিন্তু সিচুয়েশন ওয়াইজ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে খুব রেগে গেলে তখন যে এরকম রীতিতে আমরা বলবো বা যে এরকম কমান্ড করব, পোলাইটলি অন্যরকম কমান্ড করব, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সেমই আছে। আমি বলছি বেরিয়ে যাও, একই কথাই বারবার বলছি, কিন্তু সিচুয়েশন ওয়াইজ আলাদা আলাদাভাবে বলছি। তাহলে এই সিচুয়েশন ওয়াইজ কোনো সেন্টেন্স কী রকমভাবে ব্যবহৃত হবে এটা নির্ধারণ করে প্র্যাগম্যাটিস। ঠিক আছে, মানে মানুষ যে আমরা তো মিনিংফুল সেন্টেন্স ব্যবহার করি, কিন্তু এই মিনিংফুল সেন্টেন্সটা সিচুয়েশন ওয়াইজ এক এক রকম এক এক সময় ব্যবহার করি। তো এই কোন সময় কোন কনটেক্সটে কোন সেন্টেন্সের ধরন চেঞ্জ করব, এটাকে আমরা বলবো প্র্যাগম্যাটিস। বা প্র্যাগম্যাটিসের অন্তর্গত সেন্টেন্সের এই ব্যবহারের নীতিটা নির্ভরশীল। এতক্ষণ ধরে যা যা বললাম সবই বুঝতে হবে, মুখস্থ করে কাজ হবে না। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার এটা আরেকবার বলুন। তোমাকে বললাম যে গ্রুপ ছেড়ে বেরিয়ে যাও, আরেক বললাম বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যেতে পারো। এই যে তিন ধরনের কথা বললাম, এই তিনটে ধরন তিনটে সিচুয়েশনে ডিপেন্ড করে। মনে বুঝতে পারছো কথাটা? যখন খুব রেগে গেছি তখন হ্যাঁ, বললাম এক ধরনের, আবার যখন পোলাইটলি বললাম তুমি বেরিয়ে যেতে পারো অন্যরকম ভাবে বললাম। তাহলে এই যে সিচুয়েশন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার যে রীতি নিয়ম, এইটা নির্ধারণ করে প্র্যাগম্যাটিস। অভিনয় যারা করে টিভিতে দেখবে একই একই ডায়লগ এক এক সময় এক এক রকম ভাবে বলতে হয়, এর জন্যই তো অভিনয়। বা একই সিনেমা যদি অন্য ভার্সানে হয়, যেমন ধরো দেবদাস, অনেকগুলো ভার্সানে এই সিনেমাটা হয়েছে, বাংলা হিন্দি, বাংলাতেই অনেকবার হয়েছে, অনেকে নায়ক ছিল। এদের দেখবে একই কথা, কিন্তু ডায়লগ কিন্তু একই আছে, চেঞ্জ হয়নি, কিন্তু ডায়লগ চেঞ্জ হবে কেন? কিন্তু এক একজন এক এক রকম ভাবে এক একটা সিচুয়েশনে ইউজ করেছে বা বহিঃপ্রকাশ করেছে। এই বহিঃপ্রকাশটাকেই আমরা প্র্যাগম্যাটিসের অন্তর্গত ধরছি। এবার আশা করি বুঝতে পেরেছো। এবার স্যার সিমান্টিকটা একবার বলুন তো। হ্যাঁ স্যার, আমিও সেটাই বলছিলাম স্যার, সিনট্যাক্স আর সিমেন্টিক্সটা আরেকবার বলুন, মানে জাস্ট অর্থগুলো সিনট্যাক্সটা বললেই হবে। শব্দের গঠন রীতি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে নিয়ম, এই নিয়ম অনুসারে যখন বাক্য বসবে কোনো সেন্টেন্সে তখন তাকে আমরা বলবো সিনট্যাক্স। আর সিম্যান্টিক্স হচ্ছে গিয়ে
কোনো একটা সেন্টেন্স যখন মিনিংফুল হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রীতি অনুসারে বসে মানে যুক্ত হবে, তখন আমরা তাকে বলবো সিম্যান্ট্রিস। মানে না হলে সিম্যান্ট্রিস বলবো না। মানে ধরো বললাম খাই আমি ভাত, এর কোনো মানে নেই, মানে মনের ভাব প্রকাশ করছে না, তাই এটা সিম্যান্ট্রিসের অন্তর্গত নয়। কিন্তু বললাম আমি ভাত খাই, তার মানে এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স এবং মনের ভাব প্রকাশ করছে, তাই একে বলছি সিম্যান্ট্রিস। তোমার কাজ কি হবে, এতক্ষণ ধরে যাতে বললাম বাচ্চাদের মতো বোঝালাম, যদি এরপরও কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে সে যেটা করবে এখান থেকে কেবল মুখস্থ করে নেবে। কিভাবে করবে? ফোনোলজি কি? ফোনোলজি হলো গিয়ে সাউন্ড প্যাটার্ন, অর্থাৎ এনি সাউন্ড রিলেটেড টু ফোনোলজি। মরফোলজি কি? মিনিংফুল সাউন্ড কম্বিনেশন, একে আমরা বলি মরফোলজি। ফোনেমস কি? ফোনোলজির ক্ষুদ্রতম অংশকে, স্মলেস্ট পার্ট অফ ফোনোলজি ইজ কল্ড ফোনেমস, আর স্মলেস্ট পার্ট অফ মরফোলজি কল্ড মরফেমস। ওকে। আর সিনট্যাক্স কি? এটা হচ্ছে গিয়ে আ পার্ট অফ ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, ওয়ার্ডের অ্যারেঞ্জ কিভাবে হবে সেটা বিচার করে, এখানে লেখাই আছে। এই পয়েন্টগুলোই মাল্টিপল চয়েসে থাকবে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, এটাই প্রশ্নের উত্তর। আর সিম্যান্টিক্স কি? এই যে মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, ওয়ার্ড এবং সেন্টেন্স মানে যুক্ত হলে তবেই তাকে আমরা এই সিম্যান্টিক্স কথাটা বলবো, ঠিক আছে? আর উপরে দুটো লেখা আছে দেখো, দ্য স্মলেস্ট অ্যান্ড মিনিংফুল ইউনিট অফ মরফোলজির ক্ষেত্রে। আর লাস্ট হচ্ছে প্র্যাগম্যাটিক্স কি? এটা হচ্ছে pragmatics refers to the principles of determining the language should modified to fit to the context. এইখান থেকে একটু বড় আসবে, ল্যাঙ্গুয়েজ ফিট টু দ্য কনটেক্সট। কোনো ল্যাঙ্গুয়েজ মিনিংফুল হতে হবে, ফিট টু দ্য কনটেক্সট মানে যে সিচুয়েশনে কথা বলতে সেই সিচুয়েশন ওয়াইজ হতে হবে, তাকেই আমরা বলবো প্র্যাগম্যাটিক্স। যে লাইনগুলো হাইলাইট করা আছে এগুলো হচ্ছে গিয়ে এমসিকিউর উত্তর। প্রশ্ন আসবে প্র্যাগম্যাটিক্স কি, তার উত্তরের 4টে অপশনে একটা অপশন এই যেগুলো আমি হাইলাইট করে দিলাম তার মধ্যে একটি থাকবে, তুমি শুধু মুখস্থ করে যাও, এটাই উত্তর হবে। এবার একটু মিউট করে নাও যদি কেউ আনমিউট থাকো। এবার আসি পরের অংশে। উপরের অংশটা যতটা ইম্পর্টেন্ট ছিল পরের অংশটা ততটাই ইম্পর্টেন্ট। এই 8টা পয়েন্টের মধ্যে থেকেও অন্তত 1 বা 2 নম্বর কালকে তুমি পরীক্ষায় পাচ্ছ, যাদের পরীক্ষা কালকে। এক্ষেত্রে আমরা কি শিখবো, খুব গুরুত্বপূর্ণ যেটা শিখবো সেটা হচ্ছে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারস। আমরা তো কথা বললাম একটু আগে ল্যাঙ্গুয়েজের একটা ভাষার কতগুলো পার্ট, তার ক্ষুদ্রতম অংশ এবং সেই পার্টগুলো সম্পর্কে খুব ভালোভাবে শিখে নিয়েছি আমরা। এবার এই পার্টগুলো কেন তোমাকে শেখানো হলো, কারণ তুমি অ্যাজ এ টিচার হিসেবে ক্লাসে যাচ্ছ। এবার তুমি তো ল্যাঙ্গুয়েজ টিচার, যেহেতু ইংলিশ ক্লাস করছো এখন, তো এবার ক্লাসে গিয়ে তুমি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে, অনেক স্টুডেন্ট অনেক ধরনের সমস্যায় জর্জরিত। তো তোমাকে এই পার্টটা শেখানো এই কারণেই যে যাতে তুমি এই যে সমস্যার সম্মুখীন যে স্টুডেন্ট আছে সেটাকে খুঁজে বের করতে পারো, ঠিক আছে? তো আমরা একটা ক্লাসের মধ্যে অনেক ধরনের সমস্যা যুক্ত ছেলেমেয়ে পাই একটি ক্লাসের মধ্যে। কিরকম? সবার প্রথমে যে সমস্যাটা আমরা পাই তাকে আমরা বলি লার্নিং ডিসএবিলিটি, ঠিক আছে? মানে শিক্ষণ অক্ষমতা। কিরকম বিষয়টা? দিস ইজ আ জেনারেল নেম ফর ডিসঅর্ডার characterized by substantial defects in scholastic or academic skills, including reading disorder, disorder of writing expression, mathematics disorder. সবার প্রথম হচ্ছে কি লার্নিং ডিসএবিলিটি বললাম, শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতা মানে স্কুলিস্টিক এডুকেশন, মানে স্কুলের পড়াশোনার সঙ্গে কোনো একটি ছাত্র বা ছাত্রী অন্যদের সঙ্গে পড়াশোনাটাকে নিতে পারছে না, মানে শিখতে পারছে না। লার্নিং ডিসএবিলিটি মানেই শেখার অক্ষমতা, মানে শিখতে পারছে না। এবার কি শিখতে পারছে না? কখনো সে অঙ্ক শিখতে পারছে না, কখনো সে রিডিং পড়তে পারছে না, কখনো সে লিখতে পারছে না। যে কোনো অক্ষমতাটাকেই আমরা লার্নিং ডিসএবিলিটির মধ্যে ফেলছি। এটা হচ্ছে একটা জেনারেল টার্ম। এবার আলাদা আলাদা কিন্তু সেগমেন্ট আছে।
যে লিখতে পারে না তাকে আলাদা রোগ আছে তার বা আলাদা সমস্যা আছে, যে পড়তে পারে না তার আলাদা সমস্যা আছে, সেগুলো পরে বিভাগটা করব। কিন্তু সবার প্রথম হচ্ছে, তাহলে একটি ক্লাসে তুমি যদি কোনো স্টুডেন্টকে দেখো যে সে অন্য স্টুডেন্টের সঙ্গে, অন্যরা রিডিং পড়তে পারে, সে রিডিং পড়তে পারে না, তার মানে সবার প্রথমে তুমি আইডেন্টিফাই করছো তাকে, তার লার্নিং ডিসেবিলিটি আছে, এই হিসাবেই তাকে আইডেন্টিফাই করছো। ওকে, এইবার দিস টার্ম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য আমেরিকান স্পেশাল এডুকেটর অ্যান্ড সাইকোলজিস্ট স্যামুয়েল এ কির্ক। প্রশ্ন আসে, এই যে লার্নিং ডিসেবিলিটি, এই শব্দটা সবার প্রথম খুব বেশি দিন আগে নয়, আজকে থেকে 60 বছর আগে, 60 ইয়ার্স আগে লার্নিং ডিসেবিলিটি বলে কিছু আছে পৃথিবীতে, এটা কেউ জানতো না। এই 60 বছর আগে একজন স্পেশাল এডুকেটর, আমেরিকার স্পেশাল এডুকেটর, তার নাম হচ্ছে কি এ কির্ক, ইনি তার বইটার নাম হচ্ছে কি এডুকেশন ফর এক্সেপশনাল চাইল্ড, লেখা আছে, তারিখটা 1962 সালে বেরিয়েছিল এই বইটা। এই বইটায় সবার প্রথমে তিনি এই লার্নিং ডিসএবিলিটি এই শব্দটা ব্যবহার করেন, এর আগে এরকম কোনো শব্দ কিন্তু কোথাও ছিল না। তাহলে এই যে লার্নিং ডিসএবিলিটি যে টার্ম বা লার্নিং ডিসএবিলিটি কি, এইটার প্রথম জনক বা প্রথম যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন গিয়ে স্যামুয়েল এ কির্ক। তাহলে প্রশ্ন আছে এখানে যে লার্নিং ডিসএবিলিটি এই টার্মটা কার দ্বারা আমরা পরিচিত লাভ করেছি, সেটা হচ্ছে এ কির্ক, এবং কোন বইয়ের মাধ্যমে আমরা এই শব্দটার সঙ্গে পরিচয় হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি এডুকেশন ফর এক্সেপশনাল চাইল্ড, এই বইটার মাধ্যমে। এই বইটাই সবার প্রথম এই লার্নিং ডিসেবিলিটি শব্দটা ব্যবহার করা হয়েছিল। বলো, এর মধ্যে কোনো অসুবিধা আছে? বাপ্পা কুন্ডু, বুঝতে পারছো? কাকন দাস, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বর্ষা রানীর কবিতা ঘর, তুমি বুঝতে পারছো? বর্ষা, বর্ষা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ স্যার, সুবর্ণা, বিজ্ঞানীর নাম বলে ওটা যদি একটু আরো বলে দিন। ওটা তো নোটেই লেখা আছে, স্ক্রিনেই তো দেখতে পাচ্ছ, এ কির্ক, স্যামুয়েল এ কির্ক। আমি ওটাকে আবার হাইলাইট করে দিলাম। ও আচ্ছা, ঠিক আছে স্যার। সুমনা সুমনা কি টাইটেল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো তাই তো? ঠিক স্যার আছে, ভুই, ভুই, হ্যাঁ। সুমনা কোথায় থাকো? কলকাতায়। বেশ, ঠিক আছে। সঞ্চিতা দাস, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? নো প্রবলেম তো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। প্রথমা মণ্ডল পায়েল ভৌমিক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পার্সিনা ইয়াসমিন, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বেশ, ঠিক আছে। রোজালি আছো? রোজালি বেগম নেই এখানে, কয়েকজন ত্রিপুরার স্টুডেন্ট আছো। চলো, ঠিক আছে। অভিজিৎ চক্রবর্তী, বুঝতে পারছো? অভিজিৎ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরের অংশে। স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার, পরের যে অংশটা, স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার। দেখো কি আছে, কিছু স্টুডেন্ট ক্লাসে পাবে যারা সবকিছু ঠিক করবে কিন্তু স্পেসিফিক কিছু শব্দ বা স্পেলিং ভুল করবে। যেমন ধরো ডগ, ডিওজি, কিন্তু অনেকেই দেখবে ডি এর জায়গায় বি, বি এর জায়গায় ডি লেখে। এখানে আছো কেউ?
মানে লিখতে ছোটবেলায়? হ্যাঁ, হ্যাঁ স্যার এটা হয় স্যার। বাচ্চাদের ক্ষেত্রে ছোট হাতের যখন জিনিসটা বোঝানো হয় তখন ওটা ডিওজি আর বিওজি হয়ে থাকে। একদম। বা তোমাদের মধ্যেও ২ জন আছো যাদের হয় বা হতো। তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় কোনো স্টুডেন্টের স্পেসিফিক কোনো শব্দ সে বারবার শেখানোর পরেও একই ভুল করছে, কোনো স্পেলিং, স্পেসিফিক কিছু স্পেলিং। এবার তুমি তাকে বকাঝকা করতে পারো, কিন্তু তোমাকে শেখানো হচ্ছে কেন? তুমি তো টিচার হতে যাচ্ছ, তার জন্য তোমাকে আগে থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তুমি মনে করতে পারো যে সে ইচ্ছা করে এটা করছে, কিন্তু এটা একটা ডিসঅর্ডার। এটা একটা ডিসঅর্ডার, মানে এটা তার একটা রোগ। তো তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো তুমি যতই মারো বকো, তার তো ডিসঅর্ডার, সেটা শোধরানোর জন্য যে পদ্ধতি আছে সেটা অবলম্বন করতে হবে। সেটা তুমি না জানলে সাইকোলজিস্ট রয়েছে, কাউন্সিলর রয়েছে, তারা সেটাকে রিমুভ করবে, কিন্তু তোমাকে ডিসঅর্ডারটা ধরতে হবে। তাহলে কিরকম এই ডিসঅর্ডারটা? ইট ইজ দ্য স্পেসিফিক ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার characterized by a significant impairment in the development of spelling skills without any history of reading disorder. এই স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার যাদের থাকে, সাধারণত তুমি যদি স্পেলিং ভুল করো, তার মানে তুমি পড়ার সময় নিশ্চয়ই ভুল করবে। একই শব্দ, ধরো ডগ, এটা তুমি বারবার বিওজি লিখছো, তো পড়ার সময় তো বিওজি পড়া উচিত ছিল, কিন্তু না, পড়ার সময় ঠিকই পড়বে, কেবল লেখার সময় সে ভুল লিখবে। তাহলে এই ভুল লেখার কারণ হচ্ছে গিয়ে তার অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে মানসিক কিছু কারণ থাকতে পারে, নিউরনগত কিছু ডিসঅর্ডার থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। কিন্তু আলটিমেটলি তোমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে গিয়ে কি, যে কোনো স্টুডেন্ট যদি দেখা যায় যে কোনো স্পেলিং বারবার এক ভুল করছে, বারবার শিখিয়ে দেওয়ার পরও ভুল করছে, তার মানে তার স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার, এই রোগটি থাকলেও থাকতে পারে। আইডেন্টিফাই করতে হবে তোমাকে। ওকে, নেক্সট পরবর্তী টার্মটা খুব ইম্পর্টেন্ট। একে আমরা বলছি অ্যালেক্সিয়া বা অক্ষর চিনতে না পারা, শব্দ চেনার অক্ষমতা। কি হয়? দিস রেফার্স টু দ্য ইনএবিলিটি টু রিড, রাইট অর প্রিন্টেড ওয়ার্ডস, ইউজুয়ালি কল্ড ডিসলেক্সিয়া। এই অ্যালেক্সিয়ার অপর একটি নামকে আমরা বলছি ডিসলেক্সিয়া। এর কারণ কি? এক্ষেত্রে অক্ষর চিনতে পারে না, মানে ওই একই সমস্যার বৃহত্তর সমস্যা, এটা আগের সমস্যাটার বৃহত্তর। কি সমস্যা? এম এর জায়গায় ডাব্লু পড়ে, ডাব্লুর জায়গায় এম পড়ে, ডি এর জায়গায় বি, বি এর জায়গায় ডি, এবং অনেক অক্ষরই সে চিনতে পারে না। তার ফলে সে পড়তেও পারে না, পরীক্ষার খাতায় লিখতেও পারে না। একে আমরা বলছি ডিসলেক্সিয়া। আরেকটি নাম হচ্ছে কি অ্যালেক্সিয়া। আরেকটা নাম আছে, ইট ইজ অলসো পপুলারলি নোন অ্যাজ ওয়ার্ড ব্লাইন্ডনেস, শব্দ চেনার অক্ষমতা। ঠিক আছে, এই রোগটা কিন্তু খুব ভয়াবহ। এটাকে এই রোগটা ভয়াবহ, এবং আইডেন্টিফাই করাটাও ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে হবে, নাহলে কিন্তু এই রোগ সারবে না। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে সিটেটে, যে তারে জমিন পার সিনেমায় ঈশানের কি রোগ ছিল? ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া, এইটাই প্রশ্ন আসে সিটেটে, প্রশ্ন আসে, বহুবার প্রশ্ন এসছে। ঠিক আছে, তার মানে সেই যে রোগটা ছিল ঈশান আবাস্তি, যে রোগ ছিল সেটা হচ্ছে কি ডিসলেক্সিয়া, অর্থাৎ সে অক্ষর চিনতে পারতো না। এবার সে অক্ষর চিনতে পারতো না, তার বাবা মাও কি ভাবলো, যে তার পড়াশোনা হবে না, তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো, বা টিচাররাও খুব মজা ঠজা করলো। কিন্তু সে কিন্তু ট্যালেন্টেড। যাদের এই রোগটা আছে তারা কিন্তু জড়বুদ্ধি সম্পূর্ণ নয়। অন্যরা জড়বুদ্ধি সম্পূর্ণ ভেবে ভুল করে, অন্য টিচাররা, যেহেতু সে পরীক্ষার নম্বর পায় না, যেহেতু সে কোনো রিডিংও ঠিকঠাক পড়তে পারে না, যেহেতু বর্ণ সে চেনে না, তার কারণে নিশ্চয়ই পড়তে পারে না। তো সবাই ভাবে যে সে জড়বুদ্ধি সম্পূর্ণ, যেটা সিনেমাটা দেখেছো নিশ্চয়ই, যে তাকে নর্মাল স্কুল থেকে বোর্ডিং স্কুল, মানে যেখানে দুর্বল ছেলেমেয়েরা পড়ে, সেখানেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ নর্মাল স্কুলের টিচাররাও সেটা ধরতে পারেনি তার আসল সমস্যাটা কোথায়, কিন্তু সে কিন্তু ট্যালেন্টেড। তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যদি তার বর্ণ চেনার সক্ষমতাটা কোনো প্রক্রিয়ায় বাড়ানো যায় বা ঠিক করা যায়, তাহলে কিন্তু সে নর্মালের থেকে অনেক বেশি পরিমাণে প্রতিভা সম্পন্ন হতে পারে। তাহলে এই ডিসলেক্সিয়া বা অ্যালেক্সিয়া যাদের আছে, তাদের বর্ণ চিনতে অসুবিধা হয়, তার ফলে তারা একাডেমিক ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারে না, যেহেতু তারা ভালো লিখতেও পারে না, পড়তেও পারে না। তার জন্য এই রোগটাকে আমরা বলছি ডিসলেক্সিয়া, অ্যালেক্সিয়া, অথবা ওয়ার্ড ব্লাইন্ডনেস। ওকে, নেক্সট ডিসক্যালকুলেশিয়া। It refers to the impairment
ইন দ্য এবিলিটি টু ডু অ্যারিথমেটিক। এই ধরনের সমস্যাকে এই ডিসক্যালকুলেশিয়া, এটাকে আমরা বলছি হচ্ছে ক্যালকুলেশনের সমস্যা। তোমাদের এখানেই আছে অনেকে যারা ধরো একটা অঙ্ক সব ঠিকঠাক করলে, বিশেষ করে পাটিগণিতের ক্ষেত্রে, এবার ধরো 6 এবং 2 যোগ করলে হয় 8, তো তুমি মুখে বলছো 8 কিন্তু খাতায় লিখে ফেলছো 7 বা 5, তারপরে পরীক্ষার খাতায় 0ই পেয়েছো। কি মনে পড়ছে কারো? স্যার এটা আমি এখনো করি, বাহ, এখনো করি এটা। তাহলে কিন্তু তোমার ডিসক্যালকুলেশিয়া থাকলেও থাকতে পারে। হ্যাঁ স্যার মনে হচ্ছে আছে। বেশ, ঠিক আছে, সারিয়ে নাও। একটা ভালো দিক কি জানো তো, একটু বড় বয়সে এসে নিজের রোগ নিজে ধরে ফেললে নিজের ট্রিটমেন্ট নিজেই করা যায়, যেহেতু এগুলো বেশিরভাগই মানসিক সমস্যা এবং কিছু ক্ষেত্রে ভয়াবহ নিউরন ডিসঅর্ডারের ফলে হয়। তোমার সেটা নেই, তোমার মানসিক সমস্যার জন্য এটা হয়, মানসিক অস্থিরতার জন্য তুমি ভুল করো। হ্যাঁ হ্যাঁ স্যার একদমই তাই। সেটাই। তো সেই জন্য এটা তুমি সারিয়ে ফেলতে পারবে। তাহলে এই যে ভুলটা হয় একে আমরা বলছি কি ডিসক্যালকুলেশিয়া। এক্ষেত্রে স্টুডেন্ট দেখা যায় যে সব ঠিকঠাক করে কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো না কোনো ভুল সে করে, প্লাস মাইনাস গুণ ভাগ যে কোনো একটা বিষয় ভুল করে। এবার এই ভুলটা যে কোনো বিষয় ভুল করে ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাহলে এইটাকে আমরা ডিসক্যালকুলেশিয়া বলছি। তাহলে কোনো স্টুডেন্টকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে স্টুডেন্ট, স্যার বলে স্যার দিচ্ছি এটা তাহলে কি তুমি এর প্রশ্ন মধ্যেই করো। পড়ছে যে এই যে 69 লিখতে বলে 79 লিখছে হঠাৎ করে, মানে গন্ডগোলটা হয়ে যাচ্ছে হঠাৎ করেই? হ্যাঁ, এটা তো সেটা একটা লিখতে বলছে একটা লিখছে, সেটা অ্যাবসেন্ট মাইন্ডের জন্য হতে পারে। এটা একটা এক্সাম্পল দিয়ে বলা যাবে না যে তার ডিসক্যালকুলেশন আছে। কিন্তু যদি বারবার দেখা যায় যে সে, তুমি ধরো ম্যাথামেটিক্সের টিচার, এবার দেখা যাচ্ছে যে সে বেশিরভাগ ক্ষেত্রেই অঙ্কের মেথড সে জানে, সব অঙ্ক করার তো আলাদা আলাদা নিয়ম রয়েছে নিশ্চয়ই। যদি অনুপাত সমানুপাত করো একটা নিয়ম, যদি পিতা পুত্রের অঙ্ক করো এক ধরনের নিয়ম। তো দেখা যাচ্ছে যে সে সঠিক করছে, অঙ্কের নিয়ম সে সঠিক করছে, সে সমানুপাত অনুপাতের নিয়মও সঠিক করছে, কিন্তু সে ক্যালকুলেশনে গিয়ে ভুল করছে, এবং সেটা একবার দুবার বা 10 বার দেখে কিন্তু নির্ণয় করা যাবে না, বারবার রিপিটেডলি একই ভুল করছে। তখন আমরা তাকে এই ডিসক্যালকুলেশন তার রোগ আছে বলেও ধরে নিতে পারি, বা তখন তার এই জাতীয় ট্রিটমেন্ট করতে হবে। কারণ দেখে নিতে হবে, দেখো যে কোনো অঙ্কেরই কিন্তু একটা বেসিক দিক আছে। কি বেসিক দিক বলো তো? যে কোনো অঙ্ক তুমি যা ইচ্ছা করো গিয়ে দেখবে, তুমি যে নাম্বার সিস্টেম বা ইত্যাদি তোমাদের স্যার শেখাচ্ছে এত সুন্দরভাবে, তোমাদের ম্যাথামেটিক্স স্যার, ধরো তুমি নাম্বার সিস্টেম করছো, কিন্তু যদি তুমি স্কোয়ার রুট না জানো, তুমি যদি কিউব না জানো, তুমি যদি নামতা না জানো, তুমি যদি এই বিষয়ে খুব পারদর্শী না হও, তুমি কি অঙ্ক পারবে? যে অঙ্কই ধরো, ভুল করবে। কারণ এটা হচ্ছে কি বেসিক। এর জন্য কি করতে হয়, এটা একটা শর্ট টিপস তোমাদের দিয়ে দিই। ঘরে এই যে কিউব গুলো রয়েছে না, বা স্কোয়ার গুলো রয়েছে, এগুলোকে লিখবে খাতায় বড় বড় করে, যেই ঘরে পড়াশোনা করো সেখানে ঝুলিয়ে রাখবে। এবং সেটা কত অবধি লিখতে হয়? মোটামুটি 25 অবধি কিউব, আর 25 অবধি হচ্ছে গিয়ে স্কোয়ার। আর নামতাটা উঁচু ধরনের, মানে ধরো 12 পর থেকে 144, এরকম 12 থেকে 25 বা 32 অবধি করবে। চঞ্চল ঘোষে 32 অবধি আছে, এইটা মুখস্থ করে নেবে। এবার যদি এটা তোমার করতে 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 মুখস্থ হয়ে গেল, তুমি দেখবে যে কোনো অঙ্ক অন্যদের থেকে অনেক ফাস্ট করে ফেলবে, কারণ অনেকে ক্যালকুলেশন করবে, তোমার ক্যালকুলেশনের দরকার নেই। আর এছাড়াও পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে অনেক অঙ্ক আসে, একটা বিশাল বড় সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো এটা কার কিউব, অনেক সময় মুখস্থ আছে তোমার, তুমি নিজে দেখে বসিয়ে দিতে পারবে যেটা 44-এর কিউব, কিন্তু অনেক কাজ সেটা করবে, অনেক সময় নষ্ট করবে, তোমার ক্ষেত্রে হবে না। কারণ কি, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই বেসিকটা যার যত ভালো, যত মজবুত এই বেসিক, সে তত বেশি মাস্টারপিস হতে পারে ওই টপিকের উপরে বা ওই টার্মের উপরে। বোঝা গেল? হ্যালো স্যার। বলো। স্যার প্রোনাউন্সিয়েশনটা কি ডিসক্যালকুলেশিয়া? হ্যাঁ, ডিসক্যালকুলেশিয়া। কিন্তু স্যার এখানে স্পেলিংটা কি এটাই হবে? এখানে তো মনে হচ্ছে ডিসক্যালকুলিয়া ডিসক্যালকুলেশন, এইটা এক একটা বইয়ে এক এক ধরনের আছে, ঠিক আছে? ফলে ডিসক্যালকুলিয়া বা ডিসক্যালকুলেশিয়া যেটাই থাক, মানে ঠিক আছে, আলাদা টার্ম। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, পরেরটা আসছি দেখো।
এবং বানানটাও দেখো, DY কিন্তু আছে, DIS কিন্তু না, এটা একটু মনে রাখতে হবে। দেখো আছে ডিসগ্রাফিয়া। গ্রাফ কথা মানে হচ্ছে গিয়ে লেখার সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে? ক্যালকুলেশন মানেই মানে গণনা সংক্রান্ত, এটা তো বুঝেই গেছো। আর গ্রাফ মানে লেখা সংক্রান্ত। কিরকম? ইট রেফার্স টু ইনএবিলিটি টু রাইট কারেক্টলি। অনেক স্টুডেন্ট আছে মৌখিক পরীক্ষা খুব ভালো দেয়, কিন্তু লেখা পরীক্ষা ভালো দেয় না। তোমাদের মধ্যে দু একজন থাকতে পারো যারা মৌখিক পরীক্ষা অনেক পারদর্শী, যা জিজ্ঞেস করে তাই উত্তর দিয়ে দেবে। বা তোমরা অনেকেই টিউশনি করো, দেখবে অনেক স্টুডেন্ট আছে লিখতে চায় না, লিখতে ভালোবাসে না বা লিখতে পারে না, কিন্তু মুখে যা জিজ্ঞেস করো সব বলে দেবে। ওকে, তার মানে যদি এটা অনবরত প্রবলেম হয়, দ্যাট মিনস সেক্ষেত্রে ডিসগ্রাফিয়া অর্থাৎ লেখায় তার সমস্যা থাকতে পারে। ইট ইজ আ রেজাল্ট অফ নিউরোলজিক্যাল অর আদার ডিসঅর্ডার। এবার এই লেখার সমস্যা অনেকগুলো কারণবশত হয়, অনেক কারণ আছে এর মধ্যে। হ্যাঁ, এগুলো কিন্তু মেডিকেল সায়েন্সের কারণ। তুমি কিন্তু মেডিকেল সায়েন্সের কারণ এগুলো। কি কি কারণ হতে পারে? ধরো কারো অঙ্গ সংস্থানগত প্রবলেম আছে, মানে লেখা কিন্তু অনেকগুলোর মিশ্রণ। কি? হাতের মানে পেশির, হাড়ের, আঙুলের এবং মস্তিষ্কের মেমোরির, এবং আরেকটা কি, সেটা হচ্ছে গিয়ে তোমার মানসিক স্থিতি, অর্থাৎ তুমি মনোনিবেশ করতে পেরেছো। এতগুলোর সংমিশ্রণ হচ্ছে লেখা। লেখাটা কিন্তু টাফেস্ট জব সব থেকে, এটা জানো, এটা তো জানোই, আগের ক্লাসে পড়েছিলাম। এবং সেক্ষেত্রে অনেকগুলো জিনিস একসঙ্গে ক্রিয়া করে বলেই লেখা হয়, ভালো লেখা হয়। এবার ধরো এর মধ্যে কোনো একটি প্রবলেম আছে কারো হয়তো হাড়ের অঙ্গসংস্থানগত প্রবলেম আছে, তাই সে পেন ভালো ধরতে পারে না, তাই লিখতে পারবে না। কারো মানসিক সমস্যা আছে, মানসিক অস্থিরতা আছে, তার ফলে সে লিখতে পারবে না। কারো নিউরনগত সমস্যা আছে, ব্রেন মানে সে কনসেন্ট্রেট করতে পারে না বা লেখার শব্দ মনে করতে পারে না, লিখতে পারবে না। তার জন্য জড়বুদ্ধি সম্পূর্ণ ছেলে মেয়েরা লেখার ক্ষেত্রে অপারদর্শী হয়, লিখতে পারে না, বলতে পারে মুখে। ঠিক আছে, এবার তাহলে একে আমরা বলছি, লেখার সমস্যাকে বলছি ডিসগ্রাফিয়া। এর কোনো প্রবলেম আছে কারো? কোনো প্রবলেম নেই, তাই তো? এবার আমি একটা প্রশ্ন করি। ধরো তুমি ক্লাসে গেছো, তুমি টিচার তো হয়েই গেছো, হয়ে যাওয়ার পর তুমি ক্লাসে গেছো, তো ক্লাসে গিয়ে দেখলে কোনো একটা স্টুডেন্টের এই লেখার সমস্যা আছে, তুমি কি করবে? একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? স্যার লেখার সমস্যা বলতে বোর্ডে লেখার সমস্যা? না, বোর্ডে তো তুমি তাকে ডাকছো না, তার খাতায় লেখার সমস্যা। স্যার যেভাবে হাতের লেখা আমাদের শেখানো হয় সেরকম ভাবে হাতের লেখা শেখাবো। হুম, আর আর কেউ? স্যার কিভাবে তার কোন দিক থেকে তার সমস্যাটা আসছে, পেশিগত সমস্যা না নার্ভের সমস্যা না মানসিক সমস্যা, সমস্যাটা নির্ধারণ করে তার সঠিক ব্যবস্থা করতে হবে। বেশ, সঠিক ব্যবস্থাটা তুমি করবে তো? মানে কি ব্যবস্থা করবে? যদি তার হাতের পেশিগত বা নার্ভ শিরার কোনো সমস্যা থাকে, তার বাড়ির লোকের সঙ্গে আলোচনা করতে হবে যে কোনো ভালো ডক্টর দেখাতে, বা বাহ, ভালো তার উত্তর দিয়েছো। বেশ, মানসিক ঠিক আছে, সমস্যা। ঠিক আছে, ইটস ওকে, ভেরি গুড। আমি এই উত্তরটাই চাইছিলাম, যে তুমি সমস্যা নির্ধারণ করবে, ধারণা করতে পারো। তুমি ডাক্তারি করতে যেও না কিন্তু, কারণ তুমি টিচার। ওকে, তোমাকে শেখানো হচ্ছে সমস্যাগুলো নির্ধারণ করার। এবার বেসিক সমস্যা, লেখার সমস্যা তুমি বারবার অনেক রাইটিং দিয়ে অনেক কিছু করে তুমি শেখাতে পারো, কিন্তু তার অন্য তার নিউরনগত সমস্যা আছে, তুমি কিন্তু তাকে সেটা ডাক্তারি করতে যেও না, কারণ তুমি টিচার। তুমি কি করতে পারো? ডাক্তারকে রেফার করতে পারো। স্কুলেও ডাক্তার অ্যাটাচ থাকে, প্রত্যেক স্কুলে ডাক্তার অ্যাটাচ থাকে, জানো নিশ্চয়ই, একজন ফিজিশিয়ান থাকে, তাকে রেফার করতে পারো যে স্কুলের এই স্টুডেন্টের এই সমস্যা আছে, এটা কি সমাধান করা যেতে পারে, তুমি সেটা করতে পারো। তুমি স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতে পারো, কিন্তু তুমি এর উপরে ডাক্তারি করতে পারবে না কখনো, ঠিক আছে? কারণ তুমি সেই ফিল্ডের লোক নও। তো এইটা একটু মনে রাখতে হবে। এখানে যতগুলো সমস্যার কথা তোমাকে বললাম, এই সমস্যাগুলোর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। অর্থাৎ তুমি
নির্ধারণ করতে পারো যাতে সমস্যা, বেসিক প্রবলেমকে যাতে নির্ধারণ করতে পারো, তাই তোমাকে এই চ্যাপ্টারটায় বেসিক ধারণা দিয়ে দেওয়া হচ্ছে যে স্কুলে কি কি ধরনের সমস্যা সম্পূর্ণ ছাত্রছাত্রীর সম্মুখীন তুমি হতে পারো। তাহলে তুমি শুধু সমস্যা আইডেন্টিফাই করতে পারো এবং সেই সমস্যাটা, পড়াশোনাগত যে সমস্যা থাকবে সেটা সমাধানের চেষ্টা তুমি করতে পারো হাইয়েস্ট লেভেল অবধি। তার উপরে যে সমস্যা, নিউরনগত সমস্যা, অস্থি সংক্রান্তগত সমস্যা, মানসিক সমস্যা, জড়বুদ্ধি সম্পন্ন স্টুডেন্টদের সমস্যা, আইকিউগত সমস্যা, এর উপরে তুমি কখনো ডাক্তারি করতে যাবে না। অনেক টিচাররা অনেক পাকামি করে অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল মেথড, তার ফলে হিতে বিপরীত হয়, অনেক খারাপ হয়। বোঝা গেল? সেটা করতে যেও না, তার জন্য এই প্রশ্নটা করেছিলাম। এর উত্তরটা কি হবে, যে যদি কোনো সমস্যা তোমার ক্লাসে হয়, তোমার উত্তরটা হবে, এখানে উত্তরটা ওখানে থাকবে সবার ক্ষেত্রেই, যে তুমি আইডেন্টিফাই করবে যে এর প্রকৃত কারণ কি, এবং তারপর তুমি সেটাকে রেফার করে দেবে যে এই সমস্যাটা সমাধান করতে পারে তার কাছে। নেক্সট আমরা চলে যাব অ্যাগ্রোফিলিয়া। কিরকম বিষয়? ইট রেফার্স টু অ্যান ইম্পারমেন্ট ইন দ্য এবিলিটি টু রাইট। ইট ইজ কজড বাই নিউরোলজিক্যাল ড্যামেজ ইন ব্রেন। উপরেরটা ছিল ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া মানে তাদের লেখার অক্ষমতা রয়েছে বিভিন্ন কারণবশত। আর অ্যাগ্রোফিলিয়াটা মানে লিখন সমস্যা, কিন্তু এতে লিখতেই পারে না বা ভুলভাল লেখে। উপরের সমস্যাটা কম, মানে ডিসগ্রাফিয়া যাদের আছে তারা কিছুটা হলেও লিখতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো সেন্টেন্সের মিল বা অমিল কিছু থাকতে পারে, মিনিংফুল নাও হতে পারে। কিন্তু যাদের এই অ্যাগ্রোফিলিয়া আছে তারা লিখতেই পারে না তেমন। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে নিউরনের ড্যামেজ, নিউরন ড্যামেজ হয়ে গেছে তার ব্রেনের। আমরা যে লিখি, যে কথা বলছি, কারণ নিউরন তো সর্বদা কাজ করছে, কি বলবো, কোন শব্দের পরে কি বলবো, বা আমি মনে করতে পারছি যে এই পড়াগুলো এটা সেটা, তার জন্য বলতে পারছি। কিন্তু যাদের এই অ্যাগ্রোফিলিয়া আছে তারা সঠিকভাবে মনে করতে পারে না, তার ফলে তারা লিখতেও পারে না, এবং তাদের নিউরন এবং তাদের মাংসপেশি এবং হাত কম্বিনেশন হয় না, কম্বাইন্ড হয় না, তার ফলে তারা লিখতে পারে না। এই জাতীয় একটি রোগ, এবং এটি অত্যন্ত ভয়ানক রোগ, তার সেই ক্ষেত্রে একে আমরা বলি অ্যাগ্রোফিলিয়া। ঠিক আছে, এবং এটার কারণটাও লেখা নোটে আন্ডারলাইন করে দেওয়া আছে, হাইলাইট করে দেওয়া আছে, যে এটা নিউরনের ড্যামেজের ফলে হয়। ওকে, ডিসপ্রোসোডি। প্রোসোডি শব্দের মানে হচ্ছে ছন্দ। যেমন ধরো, এই যে কোনো কবিতা আমরা যখন পড়ি, যেমন ধরো একটা ইলশেগুড়ি কবিতা পড়ছি, কার লেখা ইলশেগুড়ি? ইলশেগুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম, ইলশেগুড়ি ইলশেগুড়ি দিনের বেলায় হিম, কার লেখা? কি এই কবিতাটা শুনেছো তো তোমরা প্রত্যেকেই? এটা বাচ্চাদের কবিতা। শুনেছি কিন্তু মনে পড়ছে না। তাও একটা উত্তর পাওয়া গেছে। স্যার মনে হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায়ের নয় এটা, স্যার সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্ত, দত্তের যেটা লেখা। হ্যাঁ ছন্দের মিল পাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। ও তো আন্দাজে বলেছে, আবার ছন্দের মিল পাচ্ছে, তাই যাক, খুব ভালো। তাহলে এই যে ছন্দের মিল পাচ্ছ, ও ওর ওর তার মানে ডিসপ্রোসোডি রোগ নেই, এইটাই প্রমাণিত হলো, কারণ ও ছন্দের মিল পেয়ে কবিকে বের করে ফেলেছে, যেটা সত্যেন্দ্র দত্ত হলেও হতে পারে। যাদের ডিসপ্রোসোডি রোগ আছে তারা এই ছন্দটা বুঝতে পারে না, অর্থাৎ ইলশেগুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম, আর ইলশেগুড়ি ইলশেগুড়ি দিনের বেলায় হিম। এই সত্যেন্দ্র দত্তের মামা বাড়ি আমার বাড়ির কাছে, মানে আমার পাশেই বাড়ি, তো উনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। এই কবিতাটা বেসিক্যালি ওনার যে বাড়ি, মামা বাড়ি, ও তো মামা বাড়িতেই বড় হয়েছিলেন, এখানেই ছিলেন, আমাদের অঞ্চলেই ছিলেন। তো ওনার বাড়ির পিছনে পুকুর আছে, বেশ বড় পুকুর, এবং পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে, এবং এই ইলশেগুড়ি মানে হচ্ছে খুব ঝিরিঝিরি বৃষ্টি যখন পড়ে জলের উপরে, একে বলা হয় ইলশেগুড়ি। তো ওইখানেই এই কবিতাটার সৃষ্টি, অনেক কবিতারই সৃষ্টি, তাল গাছ এক পায়ে এরকম অনেক কবিতাই ওখানে প্রচন্ড লিখেছিলেন। তো এই যে ইলশেগুড়ি কবিতাটা, যে ইলিশ মাছের ডিম, কারণ ইলিশ মাছের ডিমও খুব গুড়ি গুড়ি হয়, আর এই বৃষ্টিগুলো গুড়ি গুড়ি পড়ছে, আর দিনের বেলায় হিম, কারণ এই বৃষ্টি যখন হয় তখন একটু ঠান্ডাও পড়ে, যেই সিজনই হোক। তো যাই হোক, এই যে ছন্দের মিল হিসেবে লেখা, এইটা আমরা বুঝতে পারছি বা অনুধাবন করতে পারছি, কিন্তু যাদের ডিসপ্রোসোডি রোগ আছে তারা এই ছন্দটা বুঝতে পারে না, তার ফলে তারা ছড়া বা কবিতা মনে রাখতে পারে না, এইটাই হচ্ছে তাদের প্রবলেম। ঠিক আছে, তাহলে এই প্যাথোলজিক্যাল ডিফেক্টস ইন এবিলিটি টু
জেনারেট অ্যাপ্রোপ্রিয়েট প্রসোডি ইন স্পিচ। প্রসোডি মানেই বললাম ছন্দ। কোনো ছন্দ মনে রাখার ক্ষেত্রে তাদের অক্ষমতা আছে। একে আমরা বলছি ডিসপ্রসোডি। ঠিক আছে? বেশ, আমি আরেকটা সিটেটের প্রশ্ন তোমাদেরকে করি এই প্রসঙ্গেই। ধরো তুমি ক্লাস টিচার, ক্লাস 4 এর ক্লাস টিচার। তো তুমি ক্লাসে গিয়ে দেখলে যে সব চিৎকার চেঁচামেচি করছে, সবাই চিৎকার করছে, কথা বলছে, এটাই নর্মাল, বাচ্চাটা চিৎকার চেঁচামেচি করবেই। তো তুমি পড়া শুরু করতে চাইছো, তুমি ম্যাথামেটিক্সের টিচার, তো ম্যাথামেটিক্স শুরু করতে চাইছো, দেখছো যে শুরু করেছো, বোর্ডে লিখেছো, কিন্তু তাও চিৎকার চেঁচামেচি থামছে না, কি করবে? কি করবে? পেটাবে সব কটাকে স্কেল দিয়ে? এটা তো কখনোই না। স্যার তাহলে তাদের জানা কোনো জিনিস নিয়ে আমি আলোচনা করব যেন তাদের অঙ্কের কোনো জানা বিষয় নিয়ে আলোচনা করবে, বোর্ডে লিখবে। বেশ, ঠিক আছে। আর হ্যাঁ স্যার তাদের আগে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব, তারপর ওই টপিকটা নিয়ে আলোচনা মনোযোগ করব। আকর্ষণ করার জন্য তুমি কি করবে? বাচ্চাদের ক্লাস তাদেরকে কোনো টিএলএম বা মডেল দেখিয়ে কি আগের দিনে কোনো পড়ার বিষয়কে প্রথমে আগে রেখে তারপরে সেটাকে নিয়ে কথা বললে আলোচনা করবে। তাদের যদি মনোসংযোগটা আরো হয়। অনেকগুলো বাচ্চা থাকে তো, 60 জন মতো তো থাকে, 40-45 জন থাকেই মিনিমাম। তো টিএলএম আবার নিয়ে আসবে ক্লাসরুম থেকে, তারপরে দেখাবে, তারপরে যদি মনোসংযোগ হয়। কিন্তু তাতে তো ক্লাসটাই শেষ হয়ে যাবে এত কিছু করতে গেলে। 40 মিনিটের সময় তো আদৌ কি হয়? কখনো হয় না। আর স্যার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ওদের আগে কিরকম মনোযোগটাকে দৃষ্টি ইন্টারেস্টিং? আকর্ষণ করব। কিরকম একটা তারপরে সিনেমার গল্প বলবে? না স্যার, কোনো কবিতা বা কোনো একটা গল্প ওদেরকে শোনাবো, যেন ওরা মানে শান্ত হয়ে যায়। ব্যাস, যখন শান্ত হয়ে যাবে তখনই আমি মানে টপিক নিয়ে ওর সাথে আলোচনা করবো, ওদের সাথে, বাচ্চাদের সাথে। আচ্ছা বেশ, আর কেউ? স্যার এটাও হতে পারে, বাই স্টুডেন্ট আমরা মানে ক্লাসে তো নাম জানা থাকে, তো তাকে হয়তো ধরে বললাম, তুমি এইটা সম্পর্কে দেখে বলো তো, এটা সম্পর্কে অঙ্কের কি ক্লাস জানো। তো। তাকে যখন আমি বেশ, ঠিক আছে, আর জটিলতায় ফেলছি না, কিচ্ছু করতে হবে না তোমাকে। তুমি একটা ছন্দ ভিত্তিক কবিতা বলবে, মানে একটা ছড়া বলবে। এই যে আমি বললাম যে ইলশে গুড়ি ইলশে গুড়ি, এরকম একটা কবিতা বলবে যার মধ্যে ছন্দ আছে। ঠিক আছে? যে কোনো মানুষ ছন্দের প্রতি আকৃষ্ট হয়। এই যে তুমি এত গান শুনতে ভালোবাসো, বা সব মানুষই গান শুনতে ভালোবাসে, নর্মাল মানুষ। কেন? তার কারণ এর মধ্যে একটা মেলোডি আছে, একটা ছন্দ আছে, একটা লিরিক আছে, যেটা আমাদেরকে আকৃষ্ট করে। ঠিক আছে? দেখবে অনেক গানের তো কথাই বোঝো না। একটা আফ্রিকান গান শুনলে, অথবা একটা ফ্রান্স গান শুনলে কথা বোঝো না, বাট তার যে সুর তোমাকে আকৃষ্ট করে, নিশ্চয়ই শোনো। কারণ কি? তার মধ্যে একটা ছন্দ আছে, এর কারণেই তুমি চুপ হয়ে যাও বা তুমি শোনো। তো বাচ্চারাও তাই, যে কোনো উচ্ছৃঙ্খল ক্লাসে করছে, তুমি একটু জোরে জোরে একটা কবিতা বলো, 4 লাইন 5 লাইন বলো, সবাই চুপ হয়ে যাবে। মানে ওরা প্রথমে বুঝবে যে এটা কি হচ্ছে, অঙ্কের ম্যাডাম কেন এটা এটা বলছে, প্রত্যেকে চুপ করে যাবে। তো তুমি কবিতাটা বলো, দেখবে সব বাচ্চা চুপ করে গেছে, তারপরে তুমি পড়াও। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তার মানে তুমি কি করবে? ছন্দ ভিত্তিক কোনো একটি কবিতা পাঠ করবে বা বলবে। তোমার কোনো টিএলএম বা কোনো কিছু লাগবে না, আর ওগুলো আনলেও ওরা চুপ করবেও না, কারণ ওগুলো বুঝবে না ওই টিএলএম। তার জন্য যেটা করতে হবে ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে একটা কবিতা বলতে হবে। ঠিক আছে? এটাও সিটেটের প্রশ্ন, যে উচ্ছৃঙ্খল ক্লাসে তুমি কি করে শান্ত করবে। ঠিক আছে? নেক্সট আমরা আসি স্পিচ রিপিটেশন। স্পিচ রিপিটেশন কি? অনেক বাচ্চাকে প্রশ্ন করলে, ধরো প্রশ্ন করলে যে তোমার নাম কি, সে বলবে আমার নাম, ম্যাডাম আমার নাম, এরকম বলবে বারবার। তাহলে এই যারা অনেক আছে এই প্রশ্নটা বারবার রিপিট করে, স্পিচ রিপিটেশন একে আমরা বলি, মানে একই কথা বারবার জিজ্ঞেস করে। এই প্রবলেমটাও অনেকের থাকে, যারা উত্তর দেওয়ার আগে অনেকবার এই ধরনের রিপিট করতে থাকে। তাহলে এই স্পিচ রিপিটেশন হচ্ছে গিয়ে বিভিন্ন শব্দের বা বিভিন্ন সেন্টেন্সের বারবার রিপিট করা। তাহলে ইট ইজ আ সিচুয়েশন হোয়ার ইন দ্য স্পিকার রিপিটস দ্য ওয়ার্ডস দ্য আদার পারসন হ্যাজ স্পোকেন। অন্য লোক যে কথাগুলো বলে সেই কথাগুলোকে বারবার সে রিপিট করতে থাকে।
একে আমরা বলি স্পিচ রিপিটেশন প্রবলেম। ওকে, আমাদের 8খানা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, মানে 10টা কোশ্চেন আছে। তোমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, এই 10টা প্রশ্নের শুধু উত্তরটা লিখে ফেলো। এই টপিকের মধ্যে থেকে প্রশ্নগুলো আছে, এই 10টা প্রশ্নের উত্তরটা লিখে ফেলো, খুব তাড়াতাড়ি করো। শুধু উত্তরটা লিখবে, তাহলেই হবে। 1 2 3 4 করে উত্তরটা লেখো। কিছু খাবো মা? কি খাবা? কি আছে ঘরে? সেটাই তো কথা। আছে এক মুড়ি। দেবো? দেবো কি? হাইরে বলো। কি দিয়ে? কি দিয়ে দেবো? জল দিয়ে মিষ্টি দেবো? চানাচুর নেই। ও চানাচুর যা আছে কিছুটা নেই। খাইতে পারবে না। কি বলো? দেবো কি? দাও জল দিয়ে আর কি। জল দিয়ে খাবি তো? দুধ নেই এখন। গরম করতে বিস্কুট দেবো কেনা? বিস্কুট কে থাকবো?
একটা কাজ করো, পেজ কেটে নে, পেজ দিয়ে ছোট ছোট মেখে খাও। আমি পড়াচ্ছি এখন। পড়াশোনা নেই। হুম। টাকা দিয়ে ফল খাবি? কি ফল? কলা। কিছু খাবার না থাকলে আর কি করবো? আপনারা খাইস না, ভালো বসে যাবে। আমিও খাবো না রাখতে, গলা বসে গেছে। হয়ে গেছে নিশ্চয়ই, তাড়াতাড়ি। চলো দেখো, আমাদেরকে মেলাতে হবে। 1 নম্বর দেখো, বলছে a teacher divides his students into groups as male and female students and average and above average student. Here the teacher followed the principles. একজন টিচার তার স্টুডেন্টদের অ্যাভারেজ অ্যান্ড অ্যাভাব অ্যাভারেজ মানে গড় এবং গড় মানের থেকে উঁচু মানের এই দুটো দলে বিভক্ত করেছে, অথবা তারা মেল ফিমেল ছেলে মেয়ে এই দুই দলে বিভক্ত করেছে। তাহলে টিচার কি নিয়ম, কিসের নীতি অনুসরণ করেছে? নাম্বার 1 ইনক্লুশন, নাম্বার 2 মেইন স্ট্রিমিং, 3 হচ্ছে ডিভিশন অফ লেবার, আর ডি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন। বলো উত্তর বলো, পারসিনা ইয়াসমিন। কে বলে বলো? এই শুনতে পাচ্ছ? একজন রেসপন্স করো। কি হবে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, স্যার ডি হবে। ডি হবে। হ্যাঁ, এই টিচার কিসের নীতি অবলম্বন করেছে? ডিফারেন্সিয়েশন, অর্থাৎ স্যার একে ডি পার্থক্য। করেছি। একটা ডি হবে, হ্যাঁ পার্থক্য, স্যার, ছেলে মেয়ের পার্থক্য এটা এবং ভালো। গড়মান এবং হ্যাঁ। উচ্চমানের যে পার্থক্য সেটাই ডিফারেন্সিয়েশন করেছে। নাম্বার 2 বলছে হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ রিলেটেড টু দ্য স্টুডেন্ট ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ রিলেটেড টু দ্য স্টুডেন্ট ডাইভার্সিটি, স্টুডেন্টের মধ্যে যে পার্থক্য রয়েছে পৃথকীকরণ। কোন কনসেপ্ট অনুসারে তাদের মধ্যে পার্থক্য থাকে? এক হচ্ছে গ্রুপ ডাইনামিজম, গ্রুপের জন্য ডেভেলপমেন্ট কন্টেক্সচুয়ালিজম, রোল প্লেয়িং, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। কি হবে উত্তর? বি, অর্থাৎ ডেভেলপমেন্ট কন্টেক্সচুয়ালিজম। অবশ্যই তাই, কোন একটি ক্লাসে বি হবে। স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স থাকে তার একটা কারণ হচ্ছে ডেভেলপমেন্ট এর কারণ, অর্থাৎ বিকাশ সবার মধ্যে সমানভাবে হয় না, তার জন্যই এই পার্থক্যটা লক্ষ্য করা যায়। ওকে। নাম্বার 3 অ্যালেক্সিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ, অ্যালেক্সিয়া কিসের উদাহরণ? কিসের উদাহরণ? স্যার
কিসের? রাইটিং ডিসঅর্ডার রিডিং ডিসঅর্ডার। রিডিং ডিসঅর্ডার বি রিডিং ডিসঅর্ডার রাইটিং এর মধ্যে পড়ে, কিন্তু আমরা রিডিংটাকেই ধরবো মূলত, ঠিক আছে? যে কোনো ডিসঅর্ডারই পড়ে, কিন্তু রিডিংটাকে আমরা মূলত ধরবো, এটা মনে রাখবে। ইন অর্ডার টু টিচ ইন ডাইভার্স ক্লাসরুম দ্য টিচার শুড নট, কোনো একটি ক্লাসরুমে ডাইভার্স ক্লাসরুমে টিচার যখন পড়াবেন, টিচার কখনোই করবেন না, কি করবেন না? এইম এট ইনক্লুশন। মেক বায়াস কমেন্ট স্টারের এটা আগে পড়েছিলাম, বায়াস কমেন্ট কখনোই করবেন না। নাম্বার 5, দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাস confluence of varied language teacher should give their student, বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ পড়ানোর সময় টিচাররা অবশ্যই যেটা দেবেন, কি দেবেন? অ্যাডিকুয়েট সেলফ এক্সপ্লেনেশনস নোট দেবে, সামারিজ অ্যান্ড সিম্পলিফাইড ভার্সন অফ টেক্সট। অপশন ডি করেছি, এ কমফোর্টেবল এনভায়রনমেন্ট টু ডেভেলপমেন্ট বাহ, ভেরি গুড, ঠিক আছে। উপরের যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু হবে, বলেছে যে তাদেরকে নোট দেবে ভালো, তাদেরকে ভালো টেক্সট বুঝিয়ে দেবে, এটা ঠিকই, কিন্তু সবার প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট। অর্থাৎ তোমরা যে ক্লাসরুমে পড়াশোনা করেছো, যেখানে তোমরা কোনো কথাই বলতে পারতে না, কথা বললে চটথাপ্পড় খেতে, তাহলে এই ধরনের এনভায়রনমেন্টে কখনো পড়াশোনা হয় না। পড়াশোনার জন্য আগে কমফোর্টেবল এনভায়রনমেন্ট দরকার, যেখানে টিচার স্টুডেন্ট কথা বলতে পারবে, এটাই সবার প্রথম প্রাধান্য। বলছে এরর্সটা কি? ডিফেক্ট ইন কনসেপ্ট মেড ডিউ টু ইন্টারেক্টিভনেস, মেকানিক্যাল মিস্টেক্স নট ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ। কোনটা হবে এরর? আমরা কখন করি, ভুল কখন করি? নট ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ না, কখনোই না। ডিফেক্টস ইন কনসেপ্টের ভুল মানেই এরর। ওকে। স্পুনারিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, স্পুনারিজমটা কি এটা একটু মুখস্থ করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? স্পুনারিজম বিষয়টা কি? স্পুনারিজম মানে হচ্ছে কি, এই যে কথা বলার সময় আমরা বেশি করি, যে হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ বলছি, এই যে মাঝখানে একটা শব্দ করে সময় নিই, একে বলে আমরা স্পুনারিজম, তোতলানো টাইপের। এটা কিসের সঙ্গে যুক্ত? অবশ্যই কথা বলার সঙ্গে যুক্ত, কথা না বললে তো তোতলানো আসেই না। তার মানে স্পিচ এরর ইন স্পিচ, কথা বলার সঙ্গে যুক্ত, এটা মুখস্থ করে নেবে। ওকে, স্পুনারিজম হচ্ছে স্পিচের সঙ্গে রিলেটেড। মিক্সড এবিলিটি ক্লাস রেফার্স টু, একটি ক্লাস যেখানে বিভিন্ন টাইপের ছেলে মেয়ে আছে, এটা বলতে কি বোঝায়? বলছে ক্লাস হোয়ার আর ভ্যারাইং কগনিটিভ লেভেল রয়েছে, যেখানে ছেলে মেয়ে একসঙ্গে রয়েছে, যেখানে জেনারেল এবং স্পেশাল স্টুডেন্ট রয়েছে, আর একটা যেখানে বিভিন্ন নেশনের ছেলে মেয়ে রয়েছে। কোনটা হবে? সি এটা হবে এ ক্লাস হোয়ার স্টুডেন্টস আর অফ ভ্যারাইং কগনিটিভ লেভেলস, একটা ক্লাস যেখানে বিভিন্ন বুদ্ধিমত্তার ছেলেমেয়েরা থাকে। এ হবে বিভিন্ন বুদ্ধিমত্তার ছেলেমেয়েরা যে ক্লাসে থাকবে তাকে আমরা বলি মিক্সড ক্লাস। স্যার এখানে যদি একটা অপশন না দিয়ে অল অ্যাবভ থাকতো তাহলে? অল অ্যাভাব তো হবে না উত্তর। মেল ফিমেল যদি কোনো ক্লাসে থাকে তাকে আমরা মিক্সড ক্লাস বলবো না। আমরা সাইকোলজিক্যাল ভাষায় মিক্সড ক্লাস বলতে বিভিন্ন মেধা সম্পন্ন ছেলে মেয়েদেরকেই বোঝাবো সর্বদাই। ছেলে মেয়েকে আমরা কোনোদিন স্টুডেন্ট হিসেবে ডিফারেন্সিয়েট করি না। ছেলেও স্টুডেন্ট, মেয়েও স্টুডেন্ট, আমরা ওকে স্টুডেন্ট হিসেবে দেখি। ছেলে আলাদা স্টুডেন্ট, মেয়ে আলাদা, এরকম ভাবে আমরা ধরি না কখনো, ঠিক আছে? তাহলে তো তুমি জেন্ডার বায়াস করছো, তুমি ছেলে মেয়ে ধরা মানে তো তুমি জেন্ডার বায়াস করছো। একটু আগে তো বললে যে টিচাররা জেন্ডার বায়াস কখনো করতে পারে না, ওইভাবে কোনো দিন ডিফারেন্সিয়েট হয় না। আমরা কেবল স্টুডেন্টের পার্থক্য বোঝাবো তাদের বুদ্ধিমত্তা দিয়ে, বেশি বুদ্ধি সম্পূর্ণ, কম বুদ্ধি সম্পূর্ণ, গিফটেড চাইল্ড ইত্যাদি দিয়েই বোঝাবো। কখনো অন্য রকম ভাবে তাদের কোনো ডিফারেন্সিয়েট করতে পারবো না বা করবো না। 9, এ মেন্টাল ব্লক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রেফার্স ইন, মেন্টাল ব্লক বলতে কি বোঝায়? একটা মেন্টাল ব্লক বলতে কি বোঝায় বলো, কে লিখেছো? স্যার অপশন 3 করেছি। অপশন 3 দেখে কি আছে? ডিসলেক্সিয়া এন্ড ডিসেবিলিটি হবে না, ইন্টারেস্টেড ইন স্পোর্টস অ্যান্ড আর্টস হবে না, ডিসইন্টারেস্টেড ইন স্টাডিজ ইন জেনারেল, ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ ইংলিশ। মেন্টাল ব্লক বলতে বোঝায় 4, ল্যাক অফ অপরচুনিটিস টু ইউজ ইংলিশ। তুমি ইংলিশ জানো, তুমি স্পোকেন ইংলিশ জানো, কিন্তু তুমি কোথাও কথা বলতে পারো না, দ্যাট মিনস তোমার মেন্টাল ব্লক। অর্থাৎ তুমি কথা বলতে জানলেও তুমি ইউজ করতে পারছো না, একেই আমরা বলি মেন্টাল ব্লক, ঠিক আছে? অর্থাৎ তুমি কথা না বলতে একসময় নিজের কিছুই পারবে না, মেন্টাল ব্লক তোমার তৈরি হবে। তুমি কথা না বলতে তোমার মধ্যে ফ্লোলেস আসবে না, একে আমরা বলি মেন্টাল ব্লক।
এ লার্জ ক্লাস শুড কনসিডারস বাই এ ল্যাঙ্গুয়েজ টিচার, এটাও পড়িয়েছিলাম। একটা বড় ক্লাসরুম টিচার কাছে কি হিসাবে গণ্য হবে? ভ্যালুয়েবল রিসোর্সেস। ভ্যালুয়েবল রিসোর্স, মুখস্থ করে নিয়েছো, গুড। বলছে হোয়াট মে বি দ্য বা প্রবাবল কজ অফ মিস্টেক ইন রাইটিং দ্য সেম স্পেলিং রিপিটেডলি, একই স্পেলিং বারবার ভুল করা কিসের কারণ হতে পারে? অপশন এ বলছে লার্নিং ডিসেবিলিটি হতে পারে, লো ভিশন, টেন্ডেন্সি টু কমিট মিস্টেক্স, আর লো ইন্টেলিজেন্স। কোনটা হতে পারে? টেন্ডেন্সি টু কমিট মিস্টেক, অপশন সি। বারবার একই ভুল করবে ইচ্ছা করেই। তার এ অপশন এ ডিসেবিলিটি। লার্নিং ডিসেবিলিটি, হ্যাঁ এটাই কারণ। ইচ্ছা করে সে করেনি, ইচ্ছা করে করলে তো তাহলে সেটা ডিসঅর্ডার নয়। লাস্ট কোশ্চেন বলছে হোয়াইল চেকিং দ্য নোটবুক দ্য টিচার অবজার্ভ দ্যাট আ চাইল্ড হ্যাজ রিপিটেডলি মেড এরর সাম এরর রাইটিং সাচ অ্যাজ রিভার্স, বি কে ডি লিখছে, এম কে ডাব্লিউ লিখছে, দ্য চাইল্ড ইজ শোয়িং দ্য সাইন্স অফ, এর ফলে চাইল্ডটার কি আছে? এগুলো কিন্তু সব সিটেটের প্রশ্ন। বলছে একটা টিচার খাতা দেখার সময় দেখলো যে কোনো একটা স্টুডেন্ট রিপিটেডলি বি এর জায়গায় ডি, এম এর জায়গায় ডাব্লিউ লিখেছে, তার কি প্রবলেম থাকতে পারে? অপশন এ বলছে লার্নিং প্রেফারেন্স থাকতে পারে, লার্নিং স্টাইল, তার এটা লার্নিং স্টাইল, লার্নিং ডিসেবিলিটি, আর লার্নিং ডিফারেন্সিয়েশন থাকতে পারে। কি কি থাকতে পারে? হবে। অবশ্যই সি হবে, লার্নিং ডিসেবিলিটি থাকবে। ওকে, স্যার 10 কি হবে? স্যার 11-র আগে যে 10টা আছে ওটার কি অ্যান্সার হবে? ভ্যালুয়েবল রিসোর্স সব কটা মার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ তো স্ক্রিনে, প্রত্যেকটা উত্তর করে দিয়েছি, স্যার 6 কি হবে? প্রত্যেকটা উত্তর করে দিয়েছি, রেকর্ড দেখে নেবে পরে, দেখো 6টা এ হবে, এ হবে। প্রত্যেকটা উত্তর করে দেওয়া আছে, মার্ক করে দেওয়া আছে। ওকে, তোমরা একটু পরেই তোমাদের আরেকটা লিংক দিচ্ছি, ক্লাস হবে রেমিডিয়াল টিচিং, এটাও পেডাগজির একটি ক্লাস, যারা সিটেট দেবে বা যারা দেবে না উভয় জয়েন করতে পারো, ঠিক আছে? এই ক্লাসটা এই অবধি থাক, 5 মিনিট পরে আবার ওই ক্লাসে জয়েন করে যাও। ওকে স্যার। ওকে।